আসসালামু আলাইকুম। রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ অল্প কয়েকদিন আগেই আমাদের 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেছি আমাদের অনেক স্টুডেন্ট অনেক ভালো করেছে। তো আজকে একটা বিশেষ সেশন নিয়ে আপনাদের সামনে এসেছি, একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমরা পেয়ে গেছি জাতীয় মেধায় যারা টপ করেছে, এরকম অনেককে পেয়েছি। তো আজকে আমরা জাতীয় মেধায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। তো আমার একদম বাম পাশেই আছে জাতীয় মেধায় দ্বিতীয় মোহাম্মদ সানজিদ অপূর্ব বিন সিরাজ, তারপরে আছে জাতীয় মেধায় চতুর্থ আবুল ফায়াজ এবং তারপরে আছে জাতীয় মেধায় তৃতীয় শেখ তাসনিম ফেরদৌস। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। সবার কেমন যাচ্ছে দিন? জি আলহামদুলিল্লাহ। খুব হেক্টিক যাচ্ছে সবার, যে অনেক ব্যস্ত বিজি শিডিউল চলতেছে, যে অনেক জায়গায় অনেক ইন্টারভিউ দিতে হচ্ছে, অনেক কথাবার্তা বলতে হচ্ছে, অনেক মিডিয়া ফেস করতে হচ্ছে। কি অনেক নার্ভাস নাকি এক্সাইটেড? বেশি না, মোটামুটি আর কি, মিশ্র নাকি? আচ্ছা, যাই হোক, আমরা আজকে টিপিক্যাল কোনো কথাবার্তা বলবো না, এই তোমাদের অনুভূতি কি, এটা কি হলো, ওইটা কি হলো। তো আমরা তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তোমাদের জার্নিটা কেমন ছিল। তো আমরা শুরুতে যদি তাসনিমের কাছে আসি, আমরা তাসনিমের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে তাসনিম, তোমার একাডেমিক জার্নিটা কেমন ছিল একদম ছোটবেলা থেকে, যদি স্কুল থেকে শুরু করি আমরা। আচ্ছা, সকলকে ধন্যবাদ। তো একাডেমিক জার্নির শুরু থেকেই হচ্ছে আমার অবশ্যই ভালো পড়াশোনা ছিল ছোটবেলা থেকেই। যেমন ছোটবেলা থেকে বলতে গেলে ক্লাসে সবসময় 1-2 এরকম রোল থাকতো। তারপর ওইভাবে আসলে স্কুল জীবন পার করলাম। তারপর কলেজের একাডেমিক লাইফ, এক্স আব্দুল আহাব মডেল কলেজ স্কুল ছিল, নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডমিশনের সময় আমরা খুলনা শহরে চলে আসি। সেখান থেকে 4.5 মাস ছিলাম খুলনায়। তো তারপর ওখানে পরীক্ষা দেওয়া এবং তারপরের এই ফলাফল। মাশাআল্লাহ। তাহলে তোমরা অ্যাডমিশনের আগে পর্যন্ত এক জায়গায় ছিলা, অ্যাডমিশনের সময় শুধুমাত্র অ্যাডমিশনকে ডেডিকেটেড করে একদম জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় এসে নতুন করে নিজেকে প্রস্তুত করা হয়েছে। তাহলে বেশ ভালোই কষ্ট করেছে এবং তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু আবুল ফায়াজের কাছে যাব। তোমার কেমন ছিল একাডেমিক জার্নি? একাডেমিক জার্নি বলতে আমি ক্লাস 5-এ দিনাজপুর শহরের মধ্যে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই। সেখানে 2022 সালে এসএসসি পরীক্ষা দিই। সেখান থেকে কৃতিত্বের সাথে পাশ করার পর দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হই। সেখানে এইচএসসি 2024 ব্যাচ, তারপর তো অ্যাডমিশন দিলাম। আচ্ছা আচ্ছা, তোমারও কি তাসনিমের মতো এরকম কিনা যে গ্রাম থেকে চলে আসো পরে শহরে শিফট করা, এরকম কোনো ব্যাপার আছে? গ্রাম থেকে চলে আসছে আমার বাবা মা পড়ালেখা করার জন্য ক্লাস 2তেই। তাহলে তো অনেক বছর ধরে তোমরা দিনাজপুরে থাকতেছো। আর আমরা যদি সানজিদের কাছে আসি, সানজিদের কেমন ছিল একাডেমিক জার্নি? জি ধন্যবাদ ভাই। আমার হাই স্কুল ছিল গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল চট্টগ্রাম, আর যেখান থেকে এসএসসি পাস করছি আর কি। আর কলেজ ছিল চট্টগ্রাম কলেজ। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু শুনি আর কি, ঠিক কোন সময় থেকে তোমাদের কাছে মনে হয়েছে যে আচ্ছা আমি পারবো, বা আমাকে দিয়ে মনে হয় হবে, বা তোমরা নিজেকে ফিল করা কখন থেকে শুরু করছো যে তোমরা মোটামুটি মেধাবী মানুষজন? তাসনিমের কাছে যদি যাই। আচ্ছা, তো আসলে নিজেকে মেধাবী ভাবা, নিজেকে একটা টপ নচ জায়গায় ভাবা, এটা আসলে ঠিক না। তো আমি সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, প্রিপারেশনটা একদম ঘাটতিহীনভাবে রাখার চেষ্টা করেছি। এরপর আল্লাহ তাআলা যে ফলাফল দেয় সেটাই আসলে সন্তুষ্ট থাকা আমাদের উচিত, কারণ উনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে অবশ্যই। আচ্ছা, ফায়াজের ক্ষেত্রে জিনিসটা কেমন? আমার ক্ষেত্রে আমি নিজেকে মনের দিক থেকে সৎ রাখার চেষ্টা করছি, পড়ালেখার সাথে কম্প্রোমাইজ করিনি। আচ্ছা, মানে এটা চেষ্টা করে গেছি, ফলাফল আল্লাহর হাতে। তাসনিম যেটা বলছে আমি আসলে ওর মতো বলতে চাই, মানে সেম। এই যে এখানে মানে কখনো যে মনে করছি আমি যে ভালো স্টুডেন্ট কিংবা আমার দ্বারা পসিবল, এরকম কখনো মনে আসে নাই। বাট এটা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এফোর্টটা সবসময় বেশি থাকবে, আউটপুট কি থাকবে এটা মানে একমাত্র আল্লাহ জানেন, আর এটা যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। আচ্ছা, তোমাদের কথা শুনে অনেক ভালো লাগলো। তাসনিম কি ছোটবেলা থেকেই ডাক্তার হতে চাইতা? ছোটবেলায় আসলে আমার আব্বু আম্মু, বাসার পাশের প্রতিবেশীরা, তো তারা আসলে বলতো যে না, ছেলেটা তো শান্তশিষ্ট, তাহলে মনে হয় ডাক্তারই হবে। তো আসলে আমি ছোটবেলা থেকে আসলে বিভিন্ন জিনিস ভাবতাম, তখন আসলে অনেক কিছু হতে চাইতাম।
যখন হসপিটালে যেতাম তখন মনে হতো হাসপাতালের পরিবেশ দেখে যে তাহলে মনে হয় আমার ডাক্তারি হওয়া উচিত, এখানে যে স্কোপ আছে কাজ করার। আবার যখন একজন বিসিএস ক্যাডারকে দেখতাম তখন মনে হতো যে এখানে তো অনেক কন্ট্রোলিং পাওয়ার আছে, আমি যদি কোনো একটা অনিয়ম চেঞ্জ করতে চাই আমার তো আসলে এই লেভেল পর্যন্ত যাওয়া উচিত। তো আসলে অনেক কিছু ভাবতাম, আবার শেষে এসে চিন্তা করলাম আমি যদি সব দিকে চেষ্টা করি তাহলে আলটিমেটলি কোনোটাই পসিবল না, এবং মানুষের জীবন তো আসলে ঠিক একমুখী যে চলবে সেটা তোই না। তো তারপর আমি আসলে সিদ্ধান্ত নিই আচ্ছা আগে মেডিকেলটা আগে ভালোভাবে হোক, শেষ হোক, তারপর হয়তো বিভিন্ন দিকে যাওয়ার সুযোগ আছে এবং মেডিকেলেও অনেক ভালো করার সুযোগ আছে অবশ্যই। তাহলে ঠিক কোন মুহূর্ত থেকে তোমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমি মেডিকেলি মোটামুটি ফিক্সড? এইটা মোটামুটি এসএসসির পর থেকে বা এসএসসির পর থেকে মোটামুটি ঠিক করলাম যে আচ্ছা এখন থেকে আমার মেডিকেল ফোকাসে যাওয়া উচিত। আচ্ছা, আবুল ফায়াজের ক্ষেত্রে কেমন ছিল? আমি যদি বলতে চাই আমার ছোটবেলা থেকে আমি ইঞ্জিনিয়ারিং একটু এক্সপিরিয়েন্স ছিলাম। তারপর মানে নর্মালি ভাবতাম যে ইঞ্জিনিয়ারিং হব, ভালো পারি, এগুলা অঙ্ক টঙ্ক একটু আয়ত্তে ছিল। তারপর এসএসসির পর ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন ইন্টার ফার্স্ট সেকেন্ড দুইটাতেই বায়োলজির উপর এফিসিয়েন্সি বাড়ে গেছে। তারপর অনেক কিছু মানে বায়োলজির প্রতি একটু ভালো লাগা বেশি তৈরি হয়েছে। তারপর অনেক কিছু ভাবলাম, সমাজ দেশের জন্য কি করা যায়, এলাকার জন্য কি করা যায়, এগুলার ভিত্তিতে পরে অনেক কিছু স্যাক্রিফাইস করে মেডিকেলের জন্য ফুল প্রস্তুতি নিলাম। তাসনিমের মতো কি আশেপাশের লোকজন তোমার ক্ষেত্রেও চাইতো কিনা যে ছেলে আমাদের ডাক্তার হোক, নাকি নিজ থেকেই মনে হয়েছে যে ডাক্তার? আমাকে ওইভাবে কেউ প্রেশারাইজ করেনি। পরে যখন সবাই জানতে পারলো যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তখন সবাই উৎসাহ দিছে, না ভালো হবে কিছু। আচ্ছা আচ্ছা। আর আমরা তো সানজিদের ক্ষেত্রে শুনছি যে সানজিদ আগে ইঞ্জিনিয়ার হতে চাইতো, পরে এসে ডাক্তার হতে চাইছে, তাই তো? আচ্ছা, তো আমি একটু যদি তোমাদের কাছে জানতে চাই আর কি, হ্যাঁ, তোমাদের অ্যাডমিশনের সময়টা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি আর কি, যে অ্যাডমিশনের সময়টা আসলে এই পিরিয়ডটা কেমন ছিল? যে একটু মোটামুটি সবার ক্ষেত্রে দেখি যে বেশ ভালো চাপের একটা সময়, খুবই সংকুচিত সময়, সেই অনুসারে পড়াশোনা আসলে অনেক বেশি, হ্যাঁ। তো এই জিনিসপত্রগুলো তুমি কিভাবে মেনটেন করতে, বা অ্যাডমিশনের টাইমটা, ওই টাইমটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আচ্ছা, আমার মনে হয় এইটা আসলে শুধু আমার কোশ্চেন না, এটা অনেকের কোশ্চেন। ঠিক আছে, এই অ্যাডমিশনের সময়টা যে খুবই ডিফিকাল্ট এবং অনেক টাইট শিডিউল, তো এটা আমরা বুঝতে পেরেছিলাম ইন্টারের শুরু থেকে। তো সেই জন্য ইন্টারের শুরু থেকেই আমরা মেডিকেল প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, একটা বই কিভাবে পড়তে হয়, ওই অনুযায়ী আমরা এগিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে একটা আলাদা কনফিডেন্স জুগিয়েছিল এই 4.5 মাস। আমরা অবশ্য গতবারের তুলনায় একটু বেশি সময় পেয়েছি যে আমাদের প্রিপারেশনটা আরও ভালোভাবে গুছিয়ে নিতে। তো এখন যদি আমি মেডিকেল প্রিপারেশনের এইচএসসির পরের কথাটাই বলি, তো সেক্ষেত্রে আমাদের যেহেতু খুব ভালো করে বইটা শেষ করা ছিল, ফুল সিলেবাস, তো সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হয়নি। তো আসলে এইখানে হচ্ছে বেশি বেশি নিজেকে ঝালাই করা, বেশি বেশি পরীক্ষা দেওয়া, কোনো দুর্বলতা থাকলে সেটাকে সেই অনুযায়ী কাজ করা, কোন প্রশ্নগুলো আসে সেইগুলো অ্যানালাইসিস করা, মানে এখন তো মেডিকেল অনুযায়ী পড়তে হবে, তো সেই অনুযায়ী আসলে কাজ করলে অনেক বেশি ভালো হয়। তাহলে তার মানে তোমার হচ্ছে মোটামুটি এইচএসসির আগেই সবগুলা ভালো মতো শেষ হয়ে গেছে, এরপরে আমি মোটামুটি এগুলা রিভিশন দিছি টাইপ অফ এরকম, তাই তো? আবুল ফায়াজের ক্ষেত্রে কেমন ছিল? আমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই একটু ঘাবড়ে গেছিলাম আর কি, কোনটা কি করব, সব কিছু তো হঠাৎ এত বড় বই দেখেই তো একটু ভয় লাগে যায়। তো পরে অনেক কিছু টিচারদের অনুপ্রেরণা, শিক্ষকদের উৎসাহ, এগুলার কারণে পরে সব কিছু গুছাই নিতে পারছিলাম। আমাদের এইচএসসিটা যেহেতু শর্ট সিলেবাসে একটু সমস্যা হয়েছিল যে কিভাবে করব, ফিজিক্সের পেপারগুলা, একটু অঙ্ক টাইপের অধ্যায়গুলা। তো পরে প্রি মেডিকেল বেস ভর্তি হয়ে ওইভাবে সবগুলা কভার করতে পারছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর তখন অ্যাডমিশনের সময়টা কেমন ছিল? অ্যাডমিশনে মেইনলি নতুন করে পড়ার আসলে তেমন কোনো টাইম পাওয়া যায় না, এটা সবাই জানে হয়তো। সেখানে নিজের ভুল ধরতে হবে আর ভুলগুলোকে সংশোধন করতে হবে, নেক্সটে যেন আর ভুল না হয়। তো এই জন্য আমি সুবিধা পেয়েছিলাম, আগে থেকে করা ছিল। তাহলে তোমার কথা থেকে আমি একটা মেসেজ পাচ্ছি
যেটা আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আমরা মেডিকেলের প্রিপারেশন নিতে চাই তাহলে আসলে আমাদের এইটা হলে খুবই সুবিধা হয় যে আমরা এইচএসসির আগেই মোটামুটি সবগুলা পড়া মোটামুটি সুন্দর মতো শেষ হয়েছে, আমি অ্যাডমিশনের সময় এসে শুধু রিভিশন দিচ্ছি, এটা হলে আসলে তারা ফেভারেবল কন্ডিশনে থাকবে। সানজিদের ক্ষেত্রে কেমন ছিল? তোমারও কি এরকমই ছিল? আমার ক্ষেত্রে প্রথম থেকে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ওই সাইডে ছিল, তো প্রথম থেকে তো মানে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে পুরোপুরি এফোর্টটা দিই নাই, মানে যতটুক এভারেজ টাইপের একটা মানে দেওয়া এফোর্ট দেওয়া পসিবল ছিল ততটুক দিছি। তো ওই ক্ষেত্রে এটা অ্যাডমিশনে এসে যথেষ্ট হেল্প করছে, কারণ একদম যে জিরো একটা প্রিপারেশন নিয়ে অ্যাডমিশনে এসে মানে মেডিকেল প্রিপারেশন শুরু করছি এমন তো না। তো ওই ক্ষেত্রে মোটামুটি হেল্প করছে, বাট একটু প্রেশার হয়ে গেছিলো প্রথম 1 থেকে 1.5 মাস, কারণ যেহেতু মানে একসাথে প্রথম থেকেই এখানে মেডিকেলের এখান থেকে মানে আমার মেইন ডেডিকেটলি যাত্রাটা শুরু করছি, তো একটু কষ্ট হয়েছে, পরে অভ্যস্ত হয়ে গেছিলাম, তো খুব বেশি সমস্যা হয় না আর কি। আচ্ছা আচ্ছা, না আমরা যেরকম শুনি আসলে অ্যাডমিশন আমরা মানে ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে আসি তখন থেকেই আমরা যে জায়গাগুলোতে পড়ি আমাদের টিচাররাও আমাদের মাথায় ঢুকাই দেয় যে সামনে কিন্তু অ্যাডমিশন আসতেছে, এই দিন কিন্তু শেষ দিন না, সামনে অ্যাডমিশনই আসল। ইন্টারমিডিয়েটে যা হয়ে হোক তুমি অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স না পেলে আসলে লিটারালি তোমার তেমন একটা দাম থাকে না, কেউ একটা পাত্তা মূল্য কিছুই দেয় না। তুমি যত ভালো কলেজ থেকেই পড়ো না কেন, তোমার এইচএসসি রেজাল্ট যত ভালোই হোক না কেন, আসলে একটা ভালো প্রতিষ্ঠানে চান্স না হলে আসলেই কেউ আসলে মূল্যায়ন করতে চায় না, এটা বাস্তবতা, তাই না? তো এই সময়টা আসলেই চাপের। আসলেই আমি বুঝতেছি যে তোমাদের জন্য মনে হয় সময়টা একটু সহজ ছিল, কারণ তোমরা আগেই সব পড়ে ফেলছিলা। তো আমি একটু তোমাদের ওই সময়কার পড়াশোনার রুটিনটা কেমন ছিল, মানে আমি কেন এটা শুনতে চাচ্ছি, যেমন আমাদের তো আসলে ডিফারেন্ট টাইপের স্টুডেন্ট থাকে, যেমন ধরো অনেকে থাকে যে রাতে অনেক পড়াশোনা করে, হ্যাঁ, আবার দিনের বেলা ঘুমায়, অনেকে থাকে হচ্ছে ফজরের পর থেকে পড়াশোনা শুরু করে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে আমি আশা করি যে 3 জনের মধ্যে আমি হয়তো ভেরিয়েশন পাবো। তো আমরা এই রুটিনটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। তাসনিম যদি বলতা যে পড়াশোনার রুটিনটা কেমন ছিল, কখন মেইনলি পড়াশোনাটা হইতো? জি ভাই, আমি আসলে রাত জেগে পড়াটা আমি পক্ষপাতী না, এবং আমিও পড়তাম না। আমি অবশ্যই রাতে একটা ভালো ঘুম দেওয়ার চেষ্টা করতাম, এবং আমি দিনের বেলাটাকে অবশ্যই পড়াশোনার জন্য বেছে নেওয়ার চেষ্টা করতাম, দিনের আলোতে সর্বোচ্চ যতটুকু পড়া যায়। তাই কি ফজরের পর থেকে পড়াশোনা করতে? জি ভাই, ফজরের পর থেকেই। যখন ইন্টারে ছিলাম তখন প্রাইভেট ছিল, প্রাইভেট পড়তে যেতে হতো, ছুটির দিন থাকলে নিজে পড়তাম। আর অ্যাডমিশনের সময় তো অবশ্যই ফজরের পর থেকেই আসলে পড়াশোনাটা শুরু বলা যায়। আচ্ছা, সময় অপচয়ের এই ব্যাপারটা তোমার কেমন ছিল? মানে অনেকে থাকতো যে হ্যাঁ অ্যাডমিশন, তারপরেও তেমন একটা সিরিয়াস না, প্রচুর সময় অবহেলায় নষ্ট করে ফেলতো আর কি। জি ভাই, সময় অপচয় এটা আসলে হবেই, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। কারণ যদি ভালো কিছু আমি পেতে যাচ্ছি, দেখা গেল 15 মিনিট সময় অপচয় করে আমি 2 মিনিটের একটা ভালো জিনিস পেলাম, তো ওই 2 মিনিটের আমি চেষ্টা করতাম যে আসলে ওই 2 মিনিটে আমি যে জিনিসটা শিখলাম ওইটাকে আসলে আমি ঠিক কতটা পরবর্তীতে কাজে লাগাতে পারি। তো সেক্ষেত্রে সময় অপচয় হয়েছে, তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা বেশি না, মোটামুটি খুবই কম, যেটা আসলে সবার হয়, কারণ কন্টিনিউয়াস একটা মানুষ কাজ করতে পারবে না। আচ্ছা, ফায়াজের রুটিন কেমন ছিল পড়াশোনার অ্যাডমিশনের সময়কার? আমারটা একটু ওর থেকে ভিন্ন। আমি দিনে পড়তে পারতাম না, রাতেই আমাকে রাত জেগে পড়তে। এই তো আমরা বলছিলাম যে আসলে আমরা ভেরিয়েশন পাবো, তোমারটা একটু শুনি আর কি। আমি মেইনলি একটু টায়ার্ড থাকতাম, তো 8টা-9টার দিকে পড়তে বসলে একটু রাত জাগেই পড়তাম। আচ্ছা, আমরা যদি একটু স্পেসিফিক শুনি আর কি, যাতে জুনিয়ররা ইন্সপায়ার্ড হয় যে ফায়াজ ভাই এভাবে পড়লে ফায়াজ ভাই হবে। আচ্ছা আচ্ছা, এরকম পড়া, আর দিনের বেলা মোটামুটি একটা দিনে তো একটু পড়তে হবে। আচ্ছা আচ্ছা। আর সানজিদের রুটিন কেমন ছিল? আমার ক্ষেত্রে আমি সকালে একটু দেরিতে উঠতাম, মানে এমন না যে অনেক বেশি দেরিতে, 10টা 30, 11টা এরকম। আচ্ছা, 11টা থেকে উঠে মানে দৈনন্দিন কাজটা যা থাকতো তখন ওটা পুরোটা পড়াতে দিতাম। আবার এমন না যে আমি সন্ধ্যায় পড়া থেকে মানে বিকেল দিকে পড়া থেকে উঠে গেছি, 1 ঘন্টা একটা প্র্যাকটিস এরকম করি নাই, মানে যতটুক টেবিলেই ছিলাম পড়া দিন। আর রাতে এরকম এডমিশন ফেজে যদি স্পেসিফিক্যালি বলি 3টা-3টা 30 এরকম এভারেজ, মানে অনেক সময় যদি শরীর এতই খারাপ থাকতো মানে পসিবল না, তখন হয়তো 2টা 30 বা একটু মানে 2টা 45 এরকম এই টাইমে উঠে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা সানজিদের ক্ষেত্রে চিন্তা করতে পারি যে ওই মোটামুটি সকাল 10টা-11টা থেকে শুরু করে রাত 3টা, মোটামুটি এটা তার রেগুলার পড়াশোনার শিডিউল ছিল। আচ্ছা, এই যে তোমরা এত পরিশ্রম করেছো, মানে এত পড়াশোনা করেছো, নিঃসন্দেহে তোমরা অনেক পড়াশোনা করেছো, তোমাদের কথাতেই আমরা বুঝতে পারতেছি। এই এত হিউজ পড়াশোনার আসলে মোটিভেশনটা কি ছিল? আমরা যদি একটু শুনি তাসনিমের কাছে, কি মোটিভেশন, কি জিনিস তোমাকে এত বেশি মোটিভেট করতো যে না আমাকে পড়তেই হবে, যত যাই হয়ে যাক আমি পড়বই? আচ্ছা, তো আসলে আমাদের যদি
সত্যিকার মোটিভেশন ওয়ার্ল্ডলি বা পার্থিব কিছু থাকে, তো আসলে এই জিনিসটা খুব বেশি দিন ধরে রাখা টাফ। তো অবশ্যই স্পিরিচুয়াল দিক থেকেও আমি কিছু চিন্তা করতাম যেগুলো আমাকে মোটিভেশনটা ধরে রাখতে সাহায্য করতো, এবং আমি যতই নিজে ধরে রাখার চেষ্টা করি হতাশা আসবেই, এটা স্বাভাবিক। তো তখন সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কিছু আসলে করার থাকে না। যেমন পরীক্ষার ঠিক আগের দিন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি যা পড়েছি আমি স্বীকার করছি, আমি সব ভুলে গিয়েছি, আমার কিচ্ছু মনে নাই, আপনি আমাকে মনে করিয়ে দিন প্রশ্ন পাওয়া মাত্র। তো সেক্ষেত্রে আমি একটু রিলিফ পেয়েছিলাম যে আমার আসলে প্রেশার নেওয়ার দরকার নেই, যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। আচ্ছা, ফায়াজের ক্ষেত্রে কেমন ছিল মোটিভেশন? হ্যাঁ, মানে কি মোটিভেশন ছিল যে তোমাকে এত পড়াশোনার শক্তি দিত? আসলে আমি যেহেতু পার্সোনালি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, আমি চাই নিজের এলাকার জন্য কিছু করতে, বাবা মায়ের জন্য কিছু করতে। এগুলা খুব অনুপ্রেরণা দিত। বাবা কত কষ্ট করে পড়াচ্ছে, তাদের মুখটার দিকে অত্যন্ত হইলেও পড়তে হবে আমাকে, এরকম কিছু চিন্তা ভাবনা ছিল। আর মনের মধ্যে শক্তি ছিল যে আমাকে ভালো কিছু করতে হবে নিজে থেকে। ফায়াজ খুবই আদর্শ কথা বলছে এবং আদর্শ সন্তানের মতো কথা বলছে যে আজকালকে কিন্তু আমরা অনেকেই এটা চিন্তা করি না। যদি এটা চিন্তা করতাম তাহলে হয়তো আমাদের এডুকেশনাল জায়গাগুলো অনেক অন্যরকম হইতো। সবার পড়াশোনা আমাদের আসলে বা আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করাই, যেটা আমরা অনেকেই ফিল করি না, হয়তো আমরা হেলায় সময় নষ্ট করি। এই কারণেই আসলে এইগুলো মোটিভেশনের কারণে হয়তো তোমরা আসলে সময় নষ্ট করতে পারতে না আর কি। তোদের ভেতরে একটা ইনার অপরাধ বোধ হয়তো জেগে উঠতো যে আচ্ছা, আমি এভাবে সময় নষ্ট করবো, তাহলে তো আমি সফল হইতে পারবো না। আমরা যদি সানজিদের কাছে শুনি, সানজিদের মোটিভেশন কি ছিল? মোটিভেশন যদি দুইটা বলা যায়, ফার্স্টলি বলতে হবে আম্মুর অনেক বেশি ইচ্ছা ছিল, যেহেতু আমার বড় দুই ভাই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ে, তো আম্মুর ইচ্ছা ছিল আমাদের ফ্যামিলির কেউ একজন ডাক্তার হবে এরকম। পাশাপাশি আমার আব্বুর তো মানে আগেই তো মেনশন করছি, মানে আব্বুর অসুখ ছিল 2013-তে, 2014-তে মারা যায় আর কি ক্যান্সারে। তো তখন তো আমি আব্বুর সাথে মানে আব্বু আমি হসপিটালে এখান থেকে এখানে সব কিছু তো অনেক কিছু মানে ফেস করছি, তো ওইগুলো তো মেমোরিজ হিসেবে থাকবেই। তো ওই জিনিসটা যখন আম্মু যখন চাচ্ছে, যদিও আগেই বলছি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তো এই এইচএসসির পরে বা এর একটু আগের টাইমটা যখন আম্মু যখন মানে বলতেছে তোমার এরকম এরকম হওয়া উচিত, তখন ওই মেমোরিগুলো আমার মানে মাথায় আসতেছে। তো ওই দুইটা জিনিস যখন কম্বাইন্ড হয়ে গেছে, তখন এই মোটিভেশনটা ওখান থেকেই পাইছি যে পড়তে হবে, এফোর্ট দিতে হবে। খুবই সুন্দর, তোমরা সকলে অনেক আদর্শ সন্তান, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের স্টুডেন্টদের যেটা সমস্যা, একটা খুবই কমন সমস্যা হচ্ছে সবাই ফোনে খুব বেশি আসক্ত। তোমাদের ক্ষেত্রে কেমন ছিল আমরা একটু শুনতে চাচ্ছি যে তোমাদের তিনজনের কাছে ফোন ছিল কিনা ওই সময়? আমার কাছে ছিল, বা বাবার থাকলেও আমি মোটামুটি অ্যাক্সেস পাইতাম, এরকম ছিল কিনা? ছিল। তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ছিল কিনা? তিনজনেই ছিল। আচ্ছা, তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংটা একটু শুনতে চাচ্ছি তাসনিমের কাছ থেকে, কিভাবে করতে আর কি। আচ্ছা, তো স্পেসিফিক ভাবে বললে যে আমি প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি ঠিক করোনার সময়, 2019-2020 সালের দিকে। তো তখন আসলে উপায় ছিল না, অনলাইনে আমাদের ক্লাস করতে হতো। তো সেখান থেকে আস্তে আস্তে অনলাইনের পড়াশোনার দিকে আসলে ভালো লাগা কাজ করে। আর সময় অপচয় বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলবো, এখানে ভালো জিনিস যেমন পাওয়া যায়, আমরা এডুকেশনাল কন্টেন্ট যেমন পাই, মোটিভেশনাল ভিডিও পাই, তেমন আবার সময় অপচয় করারও জিনিস থাকে, রিলস থাকে, সময় অপচয় মনের অজান্তেই হয়ে যায়। তো সবসময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম এবং ইফেক্টিভ টাইমটাই দেওয়ার চেষ্টা করতাম সোশ্যাল মিডিয়ায়। যাক, সুন্দর। ফায়াজ কিভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে? এটা একটু টাফ ব্যাপার সবার জন্যই, যেহেতু সবার একটু মন চায় বন্ধু বান্ধবের সাথে কথা বলি, একটু দেখি কি হচ্ছে। তো এই ক্ষেত্রে একটু চালাইতাম না এমনও বলবো না, আবার খুব বেশি চালাই এটাও বলবো না, আমি মিডিয়াম লেভেলে কন্ট্রোল। আর আমার তেমন ওই যেই সেই ফানি টানি এগুলাতে বেশি মন নাই, মোটিভেশন টাইপের, ইন্সপিরেশন কে ভালো কাজ এগুলা একটু নিজেকে এনার্জি নিতাম, মেন্টাল পিস। যাক, তোমাদের কাছে শেখা উচিত। সানজিদ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং কেমন ছিল? এইচএসসি এর ক্ষেত্রে বলতে ইউজুয়ালি একটা জেনারেল স্টুডেন্ট মানে এমন না যে ও সোশ্যাল মিডিয়া চালাই না আবার বেশি চালাই, এরকম ছিল না। বাট
মানে একটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করতাম, মানে যদি সময় নষ্ট হয় সর্বোচ্চ মানে একটা সর্বোচ্চ টাইম থাকবে, মানে এর বাইরে কখনো পসিবল না এইচএসসি এর ক্ষেত্রে। কিন্তু মেডিকেলের প্রিপারেশনের ক্ষেত্রে বললে মানে আমার মনে হয় না খুব বেশি টাইম ওয়েস্ট করছি, করি নাই বলা চলে, মানে অ্যাডমিশনের টাইমে মানে সোশ্যাল মিডিয়াতে আর কি। আর এই জিনিসটা তো আসলে পার্সন টু পার্সন ভেরি করে, একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করতেছে ও কি সোশ্যাল মিডিয়া কীভাবে ইউজ করবে, মানে এটা কি ও কি এখানে এফেক্টিভলি ওর একাডেমিক ক্ষেত্রে এই যেটা ইউজ করতেছে নাকি অন্য ক্ষেত্রে ইউজ করতেছে। এখন এটা প্যারেন্টসদেরও যে অনেক বেশিরভাগ প্যারেন্টসই মনে করে যে মানে সোশ্যাল মিডিয়ার কারণে কি স্টুডেন্টদের অনেক একাডেমিক সব কিছু হ্যাম্পার হয়, কিন্তু এটাও তো মনে রাখা উচিত মানে এই সোশ্যাল মিডিয়ার কারণে যে রিসেন্ট অ্যাডটেক প্ল্যাটফর্মগুলোতে যে অনলাইন ক্লাস কিংবা এগুলোর যে ডেভেলপমেন্ট হয়েছে এটার উপর একটা স্টুডেন্টের অনেক টাইমটা এখানে সেভ হচ্ছে, মানে যাওয়া আসা অফলাইনের ক্ষেত্রে। তো এই জিনিসটা যে এফিসিয়েন্ট হচ্ছে এটাও তো অনেক বেশি বোঝা উচিত। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু যে একটা ভালো আর খারাপ দিক থাকবে এটা একটু হ্যাঁ একটু ব্যালেন্স বজায় রাখাটাই হচ্ছে উত্তম। এই তো সেরা। আচ্ছা, আমরা এখন একটু তোমাদের কাছে জানতে চাইবো, সবার কাছে স্পেসিফিক্যালি শুনতে চাবো না, আমাদের তো মেডিকেলে 5টা সাবজেক্টের পরীক্ষা সবাই আমরা জানি মোটামুটি 100 মার্কসের পরীক্ষা, তাই না? আমাদের জিকে ইংলিশ আমি তোমাদের সবার কাছ থেকে শুনতে চাইবো, কারণ এটা আমাদের স্টুডেন্টদের কমন সমস্যা যে আসলে ভাইয়া জিকে ইংলিশ ওরা এর আগে কখনো ওইভাবে তেমন পড়ে না, মাথা খারাপ হয়ে যায়। তো আমি তোমাদের তিনটা সাবজেক্ট তিনজনের কাছ থেকে শুনতে চাবো। হ্যাঁ, তো আমরা তোমার কাছ থেকে বায়োলজি শুনতে চাবো, তোমার কাছ থেকে ফিজিক্স শুনবো এবং তোমার কাছ থেকে কেমিস্ট্রি শুনবো যে কেমনে পড়া উচিত। তোমাদের মেধাবীদের চোখে আসলে বায়োলজি কিভাবে পড়লে বায়োলজিতে জয় করা সম্ভব, আমরা একটু তাসনিমের কাছে শুনি। আচ্ছা, তো বায়োলজির বিষয়টা আসলে ইন্টারেস্টিং যে আসলে যে চ্যাপ্টারগুলো আসলে বোরিং সেইগুলাই হচ্ছে আমাদের ইন্টারের ফার্স্টে পড়ানো হয়। যেমন বুটানির ক্ষেত্রে বলতে গেলে কোষের গঠন, জুওলজির ক্ষেত্রে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, যেখানে আসলে যে বেসিক সব অধ্যায় থাকে কিন্তু এই অধ্যায়গুলো একটু ইনফরমেটিভ, অনেক বেশি তথ্য এই অধ্যায়গুলোতে। তো যেহেতু আমি আসলে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতাম, তো আসলে ঠিক ওইভাবে হতাশাটা কাজ করেনি, তবুও বায়োলজিতে অনেক বেশি ফোকাস ছিল ইন্টারের শুরু থেকেই। আচ্ছা আচ্ছা, তো তোমার পড়ার ক্ষেত্রে কি তুমি সবই পড়তা নাকি শুধু দাগানো লাইন পড়তা, বা স্পেসিফিক ভাইয়া এই যে জটিল যে জিনিসপত্রগুলো ছিল আসলেই তো বিরক্তিকর বলতে গেলে, কিছু জিনিসপত্র কিছু জিনিস খুব মুখস্থ করতে হয়, এইগুলো আসলে তোমার পড়ার স্ট্র্যাটেজি কেমন ছিল? তো প্রথমবার পড়ার সময় অবশ্যই A to Z একদম সবটুকুই পড়তাম, কখনো কিছু বাদ দেওয়া যাবে না যখন প্রথমবার আমরা কিছু পড়বো, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে তো নাই। এবং বায়োলজির ক্ষেত্রে গতবার যেরকম প্রশ্ন হলো, আমাদের প্রশ্নটা গতবার থেকে ফুললি ডিফারেন্ট। তো বায়োলজির ক্ষেত্রে বলা যায় যে একটু ফুল পড়ার চেষ্টা করা উচিত। এরপর থেকে অবশ্যই তারপর দাগানো লাইন, যে মোটামুটি অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া এসে গেলে তারপর দিন ইম্পর্ট্যান্ট যে তথ্যগুলো দাগানো লাইন সেইগুলোর উপর ফোকাস করলে আমাদের অধিকাংশটা কভার হয়ে যায়। আর মোটামুটি আমরা যেটা দেখছি যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু দাগানো লাইন থেকেই আসে, শুধু দাগানো লাইন পড়লে আমি আসলে এটা পক্ষপাতী না যে সন্তুষ্ট থাকা যায় না নিজের মধ্যে, প্লাস ওই সময় আসলে অনেক কিছু মনেও থাকে না, এটাও একটা ইস্যু। আর একটা জিনিসটা বুঝে পড়লে মনের মধ্যে একটা সন্তুষ্টি কাজ করে। আর আরেকটা বায়োলজিতে একটা খুব সুন্দর আমরা যেটা দেখি যে লাইনগুলো বোল্ড করা, শব্দগুলো বোল্ড করা, আমি ম্যাক্সিমাম কোশ্চেন দেখি মোটামুটি বোল্ড করার মধ্যেই থাকে আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি কঠিন। আমরা যদি খুবই সত্য অনেস্ট একটা অপিনিয়ন নিই, বায়োলজি কি তোমার কাছে ভালো লাগতো না খারাপ লাগতো? কিছু চ্যাপ্টার ভালো লাগতো, কিছু চ্যাপ্টার খারাপ লাগতো। জুওলজি খারাপ লাগতো নাকি বোটানি খারাপ লাগতো? সেক্ষেত্রে অবশ্যই বোটানির কথাটাই আসবে সবাই। সমস্যা নাই, আমরা মেডিকেলে ইনশাআল্লাহ জুওলজি রিলেটেড জিনিসপত্রই পড়বো ইনশাআল্লাহ। আমরা ফায়াজের কাছ থেকে শুনবো যে ফিজিক্সে প্রিপারেশন কেমন নেওয়া উচিত, একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যে মেডিকেল অ্যাসপিরেন্ট কিভাবে পড়বে? ফিজিক্সের যদি বলি তাহলে যেই বই পড়ুক না কেন, এক কলেজে একটা পড়ায়, কেউ ইসাক স্যার পড়ায়, কেউ অন্য স্যার পড়ায়, তপন পড়ায়, তো আমার মতে যেই বইটাই পড়ি সেটা ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, সেখানকার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যেহেতু এখন টিচাররা একটু ডিপ থেকেও কোশ্চিন করতেছে বলা যায়, সবসময় যে দাগানো লাইন, হাইলাইটেড লাইন এগুলার বাইরেও কোশ্চিন হচ্ছে এখন দেখা যাচ্ছে। তো আমার মতে প্রথমবার দ্বিতীয়বার পড়লে পুরা সব ইনফরমেশন পড়া উচিত, আর শেষে যখন রিভিশন টাইম আসবে তখন আসলে অত কিছু দেখার টাইম থাকে না, তখন যে জিনিসগুলো আমার মনে থাকে না, পরীক্ষায় আগে ভুল করছি, ওই জিনিসগুলো একটু বেশি করে দেখা উচিত। হ্যাঁ, এটা ঠিক, কারণ যখন আসলে পরীক্ষা যত বড় হইতে থাকে তখন আমার রিভিশন দেওয়ার টাইম আসলে কম থাকে, ওই সময়গুলোতে এই হাইলাইটেড জিনিসপত্রগুলো খুব কাজে দেয়, বা আমার কোনো এক্সট্রা নোট করা থাকলে এই নোটগুলো খুব কাজে দেয়। এমনিতেই তো মেডিকেলের ফিজিক্স তুলনামূলকভাবে তোমার একটু কোশ্চেন সোজা হয়। হ্যাঁ, তো কিছু সিলেক্টিভ জায়গাগুলো থেকে কোশ্চেন আসে,
আবার হচ্ছে ওই যে ম্যাথগুলা যেগুলা সেগুলোও মোটামুটি সোজাই। তো ফিজিক্সে ম্যাথ, হ্যাঁ আমরা আরেকটা যেটা খুব কমন সমস্যা পাইতাম যে ভাইয়া ম্যাথ এত জটিল জটিল ম্যাথ কিভাবে করব। মেডিকেলের ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন যে সেটা জটিল ম্যাথ যেগুলো আসলে আমি মুখে ক্যালকুলেশন করতে পারি না, এই টাইপের ম্যাথ খুব একটা বেশি আশা দেখি নাই। তো তোমার ক্ষেত্রে এটা নিয়ে কি বক্তব্য? আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় লাগতেছিল যে হাতে কিভাবে করবো, আগে তো ক্যালকুলেটর করছি, কখনো ফের অনুশীলনীর কোশ্চেনগুলো সলভ করতে দেখা যায় বড় বড় অঙ্ক দিয়ে দিছি এমসিকিউ, তো এগুলা নিয়ে একটু ঘাবড়ে গেছিলাম। পরে দেখলাম এগুলা কোথাও দিচ্ছে না, তেমন কোশ্চেনও আসে না এগুলা থেকে, তখন বুঝলাম এগুলা তো ইম্পর্টেন্ট না, যেগুলা বেসিক অঙ্ক সবাই পারে, গতিবিদ্যা এগুলা কিছু কিছু চ্যাপ্টার আছে না অঙ্ক, ওগুলা থেকে মেডিকেলে ফোকাস বেশি দেয় টিচার অঙ্ক, মোটামুটি মুখে যেগুলো করা। এবার যেমন গতিবিদ্যা থেকে অনেক কোশ্চেন আসছে, তারপর এগুলাই। তাহলে তার মানে তোমার মেসেজ হচ্ছে যে তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তোমরা হচ্ছে এই জটিল ম্যাথ নিয়ে ভয় পেও না, সোজা ম্যাথ। তাসনিমও কি একমত কিনা এটা আমার এটার সাথে? ম্যাথ নিয়ে মাথা না ঘামানোই ভালো ফিজিক্স। সানজিদের ক্ষেত্রে, সানজিদেরও কি এই সেম বক্তব্য? আচ্ছা, তাহলে সানজিদের কাছ থেকে আমরা শুনতে চাবো যে কেমিস্ট্রি প্রিপারেশন কেমন হওয়া উচিত, বা একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যে আসলে মেডিকেলে পড়তে চাই ও এখন থেকে কিভাবে পড়লে একটু ভালো করবে, তোমার প্রিপারেশন কেমন ছিল? আচ্ছা, কেমিস্ট্রির রিসেন্ট যদি ইয়ার্সের কোশ্চেনগুলো বলি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে অনুশীলনীর প্রশ্নগুলাই ম্যাক্সিমাম তুলে দিচ্ছে। তখন একটা স্টুডেন্টের মনে হতে পারে অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করবো, ওখানে পরীক্ষা গিয়ে 25/25 ইজি। এখন এই জিনিসটা আসলে হয় না, মানে পরীক্ষায় যখন 100টা প্রশ্ন থাকে, প্রেশার, একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, সব কিছু যখন বিবেচনা করা হয় তখন অনেক জানা জিনিসও মাথায় আসে না। তো এখন এই টপিকগুলো যখন বই থেকে ভালো করে পড়া হবে তখন অনুশীলনী প্রশ্ন সলভটা আরও অনেক বেশি ইজি হয়ে যায়। কিন্তু একাডেমিক ক্ষেত্রে অবশ্যই পুরো বইটা তখন পুরোটাই পড়া উচিত, আর নিজ থেকেই মার্ক করা উচিত, মানে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। আবার অনুশীলনী প্রশ্ন যেগুলো আছে ওইগুলোর উপর, যেহেতু আগের ইয়ার্সের উপর বেস করে বলতেছি, কোন ইয়ার্স এক এক বছরে একরকম প্রশ্ন হতেই পারে, প্যাটার্নটা চেঞ্জ হতে পারে, কিন্তু আগের বছরের প্রশ্ন যদি বিবেচনা করে বলি তাহলে ওই আগের এই প্রশ্নগুলোর টপিকগুলো ভালো মতো মানে আয়ত্তে রাখা উচিত, মানে অ্যাডমিশন ফেজে এসে আর কি। মানে বই থেকে এগুলো পড়া উচিত, এমন না যে জাস্ট আমি অনুশীলনীটাই পড়ে যাবো, পরীক্ষায় মানে সবকিছু পেরে যাবো, এটা আসলে হয় না। মানে অনুশীলনী প্রশ্নে ভুল হয়ে যাবে যদি ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার না থাকে আর কি। আচ্ছা আচ্ছা, এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে মেডিকেল পরীক্ষা তো আসলে বছরে একটাই হচ্ছে, 100টা প্রশ্ন, তো তারপরে এখান থেকে আসলে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কোশ্চেন অনুশীলনী থেকে। এই বছরও অনুশীলনী প্লাস বিগত বছরের কোশ্চেন মিলে টোটাল কোশ্চেন 44টার মতো, বেশ অনেক। এইটা নিয়ে তোমরা কেউ কিছু বলতে চাও কিনা, যে তোমাদের কাছে কি মনে হয় যে আসলে এটা কি হওয়া উচিত কি উচিত না? না ভাই, এটা আসলে প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেটাকে অবশ্যই নিম্নমুখী করে দেয়। যেমন ফিজিক্স কেমিস্ট্রি যদি স্পেশালি বলি, আমরা একদম বইয়ের ভিতরের যে তথ্যগুলো এগুলা খুব ভালো করেই পড়েছিলাম, যে আসলে অনুশীলনীকে আমি কখনোই টার্গেট করি নাই, যে বইয়ের ভিতরে দাগানো লাইন, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে এই জন্য দাগানো লাইন বলছি, এইগুলা খুব ভালো করে পড়ে থাকলে অনুশীলনী এমনি হয়ে যায়। আর অনুশীলনী আমি করতাম যে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে, যে আমি যে পরীক্ষায় ঠিক কমন পাবো হুবহু প্রশ্ন, এই চিন্তা কখনোই মাথায় আনা যাবে না, তাহলেই সমস্যাটা তৈরি হবে। যে বইয়ের ভিতরে দাগানো লাইন খুব ভালো করে পড়ে অনুশীলনী প্রশ্ন 1বার 2বার সলভ করব, প্রবলেম হলে মার্ক করে রাখবো, পরবর্তীতে আবার দেখবো, এটাই সবথেকে ভালো হয়। খুব ভালো একটা বলছো, কারণ আমাদের স্টুডেন্টরাও আসলে আমরা তো পড়ার পর একটু প্র্যাকটিস করতে চাই, যে আচ্ছা কিভাবে প্র্যাকটিস করবো, যা পড়লাম আমার আসলে মনে আছে কিনা। তো এটি কিন্তু সুন্দর, যেহেতু আমরা বাই ডিফল্ট আসলে প্র্যাকটিস একবার করি, তো আমাদের প্র্যাকটিস অনুশীলনী কোশ্চেনের উপর হলেই তো ভালো হয়, এটা হয়ে যায়। যদিও আসলে এটা অনাকাঙ্ক্ষিত, আমরা আসলে কেউই চাই না যে এরকম হোক। এতে মনে হয় যে মেধাবীদের প্রতি একটু ইনজাস্টিস হয়ে যায়, যারা অনেক কষ্ট করে বইয়ের ভেতরে অনেক পড়াশোনা করছে, দেখা গেল সে হয়তো অনেক কিছু জটিলতার কারণে পারলো না, কিন্তু কেউ দেখা গেছে 1 মাস আগে থেকে খুব অনুশীলনী পড়ছে, সে কমন পেয়ে গেছে। জিনিসটা আসলে একটু খারাপ হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে আমরা তিনটা সাবজেক্ট তো আমরা শুনে ফেলছি যে কিভাবে পড়াশোনা করা উচিত। আমরা জিকে ইংলিশ নিয়ে আমি তোমাদের সবার কাছ থেকেই শুনবো। হ্যাঁ, জিকে ইংলিশ আসলে তোমাদের পড়ার রুটিন কেমন ছিল, তোমরা কিভাবে পড়তা? কারণ এইটা আসলে আমাদের অনেকের প্রশ্ন। আমরা একটু সানজিদের কাছ থেকে যদি শুনি যে জিকে ইংলিশ তোমার জিকে ইংলিশের ক্ষেত্রে, মানে আমার যদি এডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, স্পেসিফিকলি বললে মেইনলি ইংলিশ আর এরপরে জিকে। এই তো আমরা তাহলে ঠিক জায়গাতে, মানে আল্লাহর রহমতে তেমন সমস্যা ছিল না, যেহেতু এইচএসসি তে ভালো মতো পড়া ছিল। কিন্তু যেহেতু এইচএসসি শুরু থেকে আমি জিকে ইংলিশ পড়ি নাই, তো আমি এডমিশন ফেজে এসে বুঝতে পারছি আমার আসলে এই জায়গাটায় আমি 4 মাস অনেক বেশি এফোর্ট
এফোর্ট দিলেও এখানে গ্যাপটা থেকে যাবে। যদি এসিসিতে ফার্স্ট থেকে পড়তাম তাহলে এই গ্যাপটা এখানে মোটামুটি আরও ফিল হইতো। কারণ এখন তো আমাদের বছরের ইংলিশ প্রশ্নটা আগের বছরের তুলনায় কম্পারেটিভলি অনেক বেশি ইজি আসছে, মানে বলতে হয় আর কি। তো হ্যাঁ মনে হয় যদি কঠিন হইতো তখন কিন্তু দেখা যেত হয়তো আমি 2-3টা আমার মানে কি স্কিপ করতেই হইতো, অথবা মানে আমি আর পারতাম না। তো এখন সব আগের ইয়ার্সগুলো আগের ইয়ারের সব কোশ্চেন যদি বেস করে বলি, ইজি ইংলিশ অবশ্যই প্রথম থেকে পড়তে হবে, কারণ 4 মাস এটা কখনোই মানে পুরোপুরি 100 বা 95% প্লাস একটা এফিসিয়েন্সি থাকবে এটা মানে শিওর করা যায় না, মানে 4 মাসের পরেই এটা পসিবল এমনটা মনে হয় না আর কি আমার। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কথা যদি আমি এক কথায় রূপান্তর করি, তাহলে কেউ মেডিকেল প্রিপারেশন আগে থেকে নেওয়ার চিন্তা করলে ইন্টারমিডিয়েটের শুরু থেকেই একটু একটু করে জিকে ইংলিশ পড়া উচিত, এটা তোমার মেসেজ। আচ্ছা, আমরা ফায়াজের কাছে শুনবো যে জিকে ইংলিশ তুমি কিভাবে পড়তা, এবং তোমার যেখানে আমরা আসলে নিজেরা যখন মাঠে নামি তখন আসলে আরো গ্যাপ বোঝা যায় যে আচ্ছা এটা এইভাবে না করে এইভাবে করলে মনে হয় ভালো হইতো। তো আমরা তোমাদের ছোট ভাইরা যেন এই ভুলগুলো না করে সেটা আমরা একটু শুনতে চাই। আমি মেনলি যদি বলি ইংলিশটা আমার একটু সমস্যায় ছিল। ফার্স্ট ইয়ারে আমি ইংলিশ অ্যাডমিশনে ইংলিশ নিয়ে ভাবিনি, সেকেন্ড ইয়ারে আসে অনেক টিচারের কাছে শুনলাম যে একটু বাইরে থেকে কোশ্চিন হয় আমাদের নর্মাল এইচএসসি সিলেবাসের বাইরে। তো তখন থেকে একটু ওগুলা বুঝে করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আর এমনি তুমি কেমনে পড়তো? শুধু কি অ্যাডমিশনের সময় পড়তে নাকি আগে থেকেই পড়তে একটু করে? আর অ্যাডমিশনের সময় কি এরকম ছিল যে আচ্ছা আমি আজকে সারাদিন জিকে পড়বো এরকম, নাকি হচ্ছে দিনের কোনো স্পেসিফিক টাইম আমরা ঠিক করছি যে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা পড়বো, মানে এরকম একটা 1.5 ঘন্টা এমন যাইতো জিকে? মানে মোটামুটি তোমার প্রায় কিছুদিন ব্যতিক্রম ছাড়া হয়তো প্রায় ম্যাক্সিমাম দিনের একটা নির্দিষ্ট সময় তোমরা জিকে ইংলিশ পড়তে, তাই তো? এবং এইভাবেই ফায়াজ র্যাঙ্ক করেছে। আমরা একটু তাসনিমের কাছে শুনবো যে জিকে ইংলিশ কিভাবে পড়লে জুনিয়ররা উপকৃত হবে। আচ্ছা, তো আমার কথা বললে জিকে ইংলিশ আমি ইন্টারের শুরু থেকেই খুব ভালো রকমের একটা দখল রাখতে চেষ্টা করছিলাম জিকে ইংলিশের উপরে। তো ইংলিশ আসলে যে ইংলিশের ক্ষেত্রে যদি বলি 2টা পার্ট, গ্রামার এবং ভোকাবুলারি। তো গ্রামারের ক্ষেত্রে যদি বেসিকটা ভালো থাকে, যেহেতু আমার আসলে বেসিকটা বলা যায় ভালোই ছিল, তো সেক্ষেত্রে প্রশ্ন সলভ করতে বলা যায় মজাই লাগতো গ্রামারের ক্ষেত্রে, তো এক্ষেত্রে আর সমস্যা হয়নি। আর ভোকাবুলারি যে পার্টটা এটা আসলে মেমোরাইজিং একটা ব্যাপার, তো ভোকাবুলারি পার্টটা একটু কষ্ট হয়েছে বলাই যায়, কিন্তু এবার দুঃখজনক হলেও সত্য যে আমাদের প্রশ্ন এসেছে গ্রামার থেকে বেশি, ভোকাবুলারি থেকে খুবই কম, 1টা বা 2টা। তো এটা আসলে আনএক্সপেক্টেড বলা যায় না। তো আর ইংলিশের ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন সলভ করার প্রতি গুরুত্ব দিতে হবে, যত বেশি প্রশ্ন সলভ করা যায়। বিগত বছরের ম্যাথ, ড্যাট, বিসিএস, ভার্সিটি কোশ্চেন, সময় থাকলে চাকরি। আর জিকের ক্ষেত্রে বলতে গেলে 1 মাস আগে অ্যাড হলো আন্তর্জাতিক, তো এটা ছিল তোমাদের জন্য ছিল। আর হচ্ছে এটাতেও অনেক সময় দিয়েছি, কিন্তু আসলে প্রশ্ন হয়তো একটা আসছিল সেটা আসলে একটা ইনজাস্টিস হয়ে গেছে বলা যায়। তো জিকের ক্ষেত্রেও আমি করতাম যে টপিকটা একবার পড়ে নিয়ে প্রশ্ন সলভ, সেক্ষেত্রেই আসলে খুব বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ওরা কখন থেকে পড়বে? তোমার কাছে মনে হয় যে অ্যাডমিশনের যে সময় ওইটাই এনাফ জিকে পড়ার জন্য, নাকি আগে থেকে পড়া উচিত? যদি আগে থেকে কিছুই পড়া না থাকে জিকে ইংলিশের, তাহলে এটা আসলে একটা ভালো মার্ক ক্যারি করা আসলে সম্ভব না। আচ্ছা, যেহেতু সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি শুধু অ্যাডমিশনের সময় আসে, তো ইন্টারে থাকতে কিছু জিনিস দেখে রাখা ভালো। সুপারফিশিয়ালি দেখলেও অনেক সুবিধা পাওয়া যায়। আচ্ছা, মানে জাস্ট একবার রিডিং পড়ে গেছি, যেহেতু এমনি বসে আছি, থাকে তো আমাদের ইন্টারমিডিয়েটে তো অনেক সময় থাকে, বসে আছে দেখলাম। আর তুমি কোনটার পক্ষে যে অ্যাডমিশনের সময় আমি হচ্ছে দেখা গেল সপ্তাহে 1 দিন বের করে সারাদিন জিকে পড়লাম, এটার পক্ষে? নাকি হচ্ছে আচ্ছা আমি দিনের স্পেসিফিক আধা ঘন্টা 1 ঘন্টা প্রত্যেকদিন? দিনের স্পেসিফিক কিছু সময় জিকে ইংলিশের জন্য রাখা উচিত, তবে ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা না, কোনোদিন 2 ঘন্টাও লেগে যেতে পারে। নিজের মতো টপিক সিলেক্ট করে ওই টপিকটা পড়তে যতক্ষণ লাগে প্রতিদিন কন্টিনিউ করা উচিত। আচ্ছা আচ্ছা, মানে টাইম উইথ জিকে ইংলিশ। আমরা যেমন অনেক মানুষকে সময় দিই, সেরকম আমাদেরকে অ্যাডমিশনের সময় জিকে ইংলিশকেও তার সময় দিতে হবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস যেটা আমরা দেখছি যে মেডিকেল অ্যাডমিশন যেটা, হ্যাঁ, তো এইখানে প্রতি বছরই স্টুডেন্টরা নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করে। আসলেই আমরা দেখছি যে যেমন শর্ট সিলেবাস, লং সিলেবাস, অন্যান্য অ্যাডমিশন কিন্তু আসলে লং সিলেবাস ইনক্লুডেড হয় না, কিন্তু আমাদের মেডিকেলে কিন্তু মোটামুটি প্রথম বছর আমরা হয়তো তখনও তেমন একটা বোঝা যায় না, কিন্তু তারপরে আমরা উভয় পুরোটাই পড়াইছিলাম। পরে দেখা গেছে যে লং সিলেবাস থেকে তেমন একটা কোশ্চেন আসে নাই,
শর্ট সিলেবাস থেকে বেশি, আবার পরের বছর থেকে ধুমায়া লং সিলেবাস শর্ট সিলেবাস দুইটা থেকেই কোশ্চেন আসতেছে। এই বছরও মোটামুটি শর্ট সিলেবাস লং সিলেবাস দুইটা থেকেই বেশ ভালো কোশ্চেন আসছে। আমরা দেখছি বায়োলজির খুব ভালো ভালো চ্যাপ্টার, যেমন আমাদের হচ্ছে জুলজির প্রথম চ্যাপ্টার প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, সেই চ্যাপ্টার থেকে আসলে কোশ্চেন আসে নাই, শৈবাল থেকে আসেনি, শৈবাল ছত্রাক থেকে কোশ্চেন আসে নাই। আবার কিছু চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসছে, দেখা হচ্ছে মানে এই চ্যাপ্টার যেমন জীব প্রযুক্তি থেকে এবার অনেক কোশ্চেন আসে, এটা মনে হয় স্যারদের খুব পছন্দ হয়ে গেছে। তো এবার তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, তোমাদের জন্য যে চ্যালেঞ্জ হচ্ছে এই যে হঠাৎ করে কিছুদিন আগে আমরা যেটা জানতাম বিগত বেশ অনেক বছর ধরেই সাধারণ জ্ঞান ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ওই ইতিহাস ঐতিহ্য এই টাইপের সিলেবাস ছিল, কিন্তু এইবার এসে বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় অ্যাড হয়েছে। হ্যাঁ, তো সেই সময় যে সময় জানলা যে আসলে আন্তর্জাতিকও পড়তে হবে, ওই সময় তোমাদের রিয়াকশন কেমন ছিল এবং তোমরা আসলে ওই সময় থেকে আন্তর্জাতিক কিভাবে পড়ছিলা, ঠিক স্পেসিফিক ওই সময় থেকে ওই অতটুকুর মধ্যে মানে তোমাদের প্রিপারেশনটা কতটুকু ছিল, আদৌ আসলে পুরোপুরি পড়ছো কিনা, এটা একটু জানলে সুবিধা হয় কি ওরা পরবর্তীতে যারা তোমার আগামী বছরের যোদ্ধা থাকবে বা তারপরের যোদ্ধা থাকবে ওরা একটু সাহস পাবে না, ভাইয়ারাও এরকম সিচুয়েশনে পড়ছে এবং মোটামুটি ভাইয়ারাও আসলে নার্ভাস ছিল, ভাইয়ারাও কষ্ট করেই আসলে ইয়ে করছে আর কি। তো আমরা একটু সানজিদের কাছে যদি শুনি। যেহেতু 1 মাস আগে মানে বলা হয়েছে যে জিকে অ্যাড করা হবে, তো এক্ষেত্রে তো এমন না যে আমি বাংলাদেশও মুক্তিযুদ্ধ বিষয় বলে যেভাবে টপিক বাই টপিক পেজ বাই পেজ পড়ছি, এভাবে তো এখানে কখনোই সম্ভব না, কারণ এভাবে পড়তে গেলে তো আমার আর অন্য সাবজেক্টগুলোতে সমস্যা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মানে সাজেশন থাকবে এরকম যদি সিচুয়েশন যদি আসে এরকম কখনো, মানে যা ভার্সিটি তারপর বিসিএস তারপর চাকরির পরীক্ষা যেগুলো জিকে ইন্টারন্যাশনাল ছিল এগুলোর উপর জোর দেওয়া, তারপর সাম্প্রতিক যেগুলো ঘটনা থাকবে তো এইগুলো এই জিকে যেহেতু সাম্প্রতিকগুলোই আসার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তো সাম্প্রতিকগুলো পড়লেই হয়তো এনাফ হতে পারে। আর যদি অনেক আয়ের সাথে খুব বেশি প্রয়োজন অনেক কেউ মনে করে, তাহলে হয়তো মানে কিছু সিলেক্টেড টপিক থাকে যেগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট হয়, তো ওই টপিকগুলো ভালো মতো পড়তে পারে আর কি। মানে একদম সব টপিক পড়তে হবে এমন না, যেহেতু একটা টাইমটা কম ছিল আর কি। আর তুমি কি আন্তর্জাতিক সবগুলো শেষ করতে পারছিলে কিনা? না, আমি আন্তর্জাতিক সবগুলো পড়িনি, আমি জাস্ট সব ধরনের প্রশ্ন সলভ করছিলাম আর রিসেন্ট পড়ছিলাম আর সিলেক্টেড কিছু টপিক ভালো মতো পড়ছিলাম। আচ্ছা, যাক, তাহলে সানজিদের পরামর্শের সাথে তার নিজের কাজের মিল আছে। তোমার ক্ষেত্রে কেমন ছিল আর কি, আন্তর্জাতিক ওটা কি শেষ করতে পারছিলা? প্রথমে যখন দিল তখন পুরো ঘাবড়ে গেছি, তারপর বিসিএস তারপর মেডিকেলে যেগুলো আসছিল প্রিভিয়াসে ভার্সিটিতে জীবন কিছু কিছু টপিক থাকে না, এক কোশ্চেন এখানেও আসছে ওখানেও আসছে, ওগুলাতে একটু বেশি ফোর্স দিয়েছিলাম। আচ্ছা, তো কোশ্চেন মোটামুটি সবগুলা না হলেও সুপারফিশিয়ালি শেষ করছিলাম। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি যে কোনো ভাবে একবার শেষ করছো। যে এটা চাপ নিতে চাচ্ছিলাম না, যে আমি বিশ্বাস করতাম আমি না পারলে কেউ পারবে না, এটা নিয়ে তো এই সেরা, এটা খুব সুন্দর, কেউ পারবে না, এটা নিয়ে তো চাপ নেওয়ার কিছু নেই, 1 মার্কের জন্য 2 মার্কের জন্য। কি তোমার এরকম ফিল হইতো কিনা যে আচ্ছা আমি না পারলে কেউ পারবে না? এটা মাঝে মধ্যে দরকার আছে। কোচিং এর ভাইয়ারা বলতো যে মানে তোমার যদি কমন না আসে হয়তো অন্য কেউ নাও পারতে পারো, যার কারণ যেটা খুব বেশি আনকমন এটা তো মানে পারার পার্সেন্টেজটা কমে যাবে, তো এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। হ্যাঁ, এটা আসলে বিশ্বাস করতাম, মানে খুব বেশি আনকমন আসলে এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে মিস যেতে পারে, রাখতে সাহায্য করবে। হ্যাঁ, ওই সময় আসলে খুবই স্ট্রেস যায়, এটা বাস্তবতা। আমি নিজেও অনেক স্টুডেন্ট কান্নাকাটি করে অবস্থা খারাপ বা অনেক চেষ্টা করে পারতেছে না, তখন এই স্ট্রেস ফ্রি থাকার জন্য বা মাঝে মধ্যে নিজেকে মোটিভেটেড করার জন্য, নিজে একটু স্ট্রেস ফ্রি থাকার জন্য এগুলো দরকার আছে। নিজেকে আরে কেউ পারবে না, ব্যাপার না। তো তাসনিমের ক্ষেত্রে তুমি কি আসলে সবগুলো শেষ করতে পারছিলা কিনা বা তুমি কিভাবে পড়ছিলা ওই সময়? ভাই আমি যদি বলি আন্তর্জাতিকের ক্ষেত্রে যেহেতু সময় 1 মাস শেষের দিকে, তো সেক্ষেত্রে বিশেষ কোশ্চেন সাম্প্রতিক ঘটনাবলী সেগুলা এবং যে টপিকগুলা থেকে প্রশ্ন আসছে তার ভেতরে যদি বলি বিভিন্ন প্রণালী, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, এই যে হাইলাইটেড যে টপিকগুলো প্রতিনিয়ত বিগত বছরের মেডিকেল এবং ডেন্টালে আসছে, তো এই টপিকের আন্ডারে যত কোশ্চেন ছিল আমি সেগুলো সলভ করার চেষ্টা করেছি এবং আসলে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করেছি যে 1 মাসে আসলে সর্বোচ্চ আসলে 4-5 নাম্বার আসতে পারে, এটা নিয়ে খুব বেশি করার দরকার নেই। কিন্তু বাস্তবতা আসলে একটা কোশ্চেন আসে, তাও আসলে ওই কোশ্চেনকে আন্তর্জাতিক ধরাটাও কেমন যে আসলে জীবাণুনাশক সাম্প্রতিক অ্যাসেপটিক সার্জারি পদ্ধতি আসলে কে করছে এই টাইপের একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে মোটামুটি আর তোমাদের তো মোটামুটি আমি যেটা শুনলাম তোমাদের যেহেতু খুব সুন্দর, তোমাদের 3 জনেরই কিন্তু পরিকল্পনা খুব অসাধারণ ছিল। মোটামুটি মানে পরিকল্পনা যে মানুষের কাজকে অনেক সহজ করে দেয় বা মানুষকে বিজয়ের পথে আরো সামনে আগায় দেয়, এটা তোমাদের কথা শুনলে বোঝা যাচ্ছে। এবং 3 জনেরই মোটামুটি লং সিলেবাস হলেও এগুলো না পড়লেও মোটামুটি এইচএসসি পরীক্ষার আগেই
একবার যে কোনো ভাবে আসলে পড়া হয়ে গেছে, এটা খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, এখন আমরা একটু যদি শুনি আর কি। হ্যাঁ, তো কিছু জিনিসপত্র আছে যে আমাদের স্টুডেন্টদের কমন কিছু সমস্যা। আসলে তোমরা যদিও মানুষ, তোমরা তো আসলে অসাধারণ মানুষ, ঠিক আছে, তোমরা তো একটু অন্যরকম, যে আসলে তোমাদের মধ্যেও এটা কাজ করতো কিনা, যেটা আমরা খুব বেশি সমস্যা পাই। যেমন আমরা খুবই কমন শুনতাম যে ভাইয়া আমার তো সারাদিন ঘুম পাই ভাই, আবার সমস্যা হলো রাতে ঘুম আসে না। তো এই ঘুম পাওয়ার ইস্যুটা তোমার কেমন ছিল, বা এটা তুমি কিভাবে ম্যানেজ করতে? ঘুম ভাইয়া আসলে আমি বেশি পড়তাম, যেটা বলা চলে। ঘুমের ক্ষেত্রে আমি স্যাক্রিফাইস করতে পারিনি কখনোই, যে আমি আসলে নির্দিষ্ট সময় বেঁধে দিতাম যে ঘুমাবো, আমি এতটুকুই ঘুমাবো, এর আগে পড়াটা যতটুক এফিসিয়েন্সি দিয়ে করতে পারি। এমন না যে পড়তে পড়তে রাত 2টা 3টা বেজে গেল তারপরে ঘুমাবো, আমি আসলে এটা ফলো করি নাই। আমি বলতাম হ্যাঁ 12টা 1টা হাইয়েস্ট, এর ভিতর যাব, ঘুমটা আমার ঠিক মতো হতে হবে, তা না হলে আমি আসলে এই চাপটা আসলে আমি নিতে পারি না। ঘুমটা আমার খুব দরকার, ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আচ্ছা, তো যদি চিন্তা করি মানে আমি 24 ঘন্টায় কতটুকু ঘুমাইতা, যদিও প্রত্যেকদিন তো সেম হবে না, মোটামুটি একটা অ্যাভারেজ যদি আমরা একটা ধারণা পাই যে যারা জাতীয় মেধায় 3rd হয় তারা এরকম ঘন্টায় এই কয় ঘন্টা 24 ঘন্টায় এতটুকু ঘুমায়। শেষের দিকে এসে একটু কম হতো, 6 ঘন্টা তো হতোই অবশ্যই, আর তার আগে হয়তো 6 থেকে 8 এরকম। আচ্ছা, কখনো বেশিও হতো হয়তো একদিন। আচ্ছা আচ্ছা, ফায়াজ আগেও বলছে যে ফায়াজের একটু ঘুমটা মনে হয় বেশি, তাই না ফায়াজ? ঘুম আমার শুক্রবারে একটু বেশি। শুক্রবারে বেশি? আর সেই তোমার ক্ষেত্রে একটু এরকম সারাদিন ঘুম পাওয়ার কোনো ইস্যু টিস্যু ছিল কিনা? সারাদিন ঘুম পাই না, একটু পড়তে বসলে সন্ধ্যার পর একটু ঘুম ধরে, তখন একটু বইয়ের উপর ঘুমাই গেলে যেতে পারতাম আর কি। আচ্ছা, চা কফি কি ওই সময়? না না না, চা কফি না, তো 15 মিনিট পর আপনার চোখ খুলে যেত, তখন একটু স্ট্যামিনা আসতো, মোটিভেশন, শক্তি আসতো, ওই পাওয়ার ন্যাপ আর কি। সুন্দর। তোমার ক্ষেত্রে ঘুম কেমন ছিল সঞ্জিত? আমার আসলে মানে কম ঘুমানোর ক্ষেত্রে খুব বেশি সমস্যা পড়বো ওরকম একটা, মানে আগে থেকে একটু অভ্যাস ছিল যে মানে আমি কম ঘুমাইলে পরের দিন ব্রেন একদম টোটালি ফাংশন করবে না, এমনটা মানে আমার একটু অভ্যাস ছিল আর কি। তো এই জিনিসটা আসলে কাজে লাগছে এডমিশনে এসে। তো আমি বলতে গেলে শেষের দিকে সর্বোচ্চ এরকম 4 ঘন্টা 30 মিনিট থেকে 5 ঘন্টা এরকম ঘুমাইছি হয়তো। 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। তার মানে সঞ্জিত কিন্তু কম ঘুমাইছে, এই জন্য সঞ্জিত সেকেন্ড হয়েছে। ওই যে 6 ঘন্টা ঘুমাইছে জন্য ও 3rd হয়েছে। তুমি আরেকটু কম ঘুমাইলে আরেকটু আগে চলে আসতা, এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, আরেকটা যেটা হয় যে ওই সময় আমাদের আরো একটা কম সমস্যা থাকে, অনেকগুলা পড়া। তো আসলে দেখো আমরা এর আগে কখনো আসলে একসাথে এতগুলা সাবজেক্ট বা এতগুলা পড়া পড়ে আসলে আমরা পরীক্ষা দিই নাই, তাই না? তো সেই হিসেবে আমাদের যেটা হয়তো, আমিও দেখছি, আমিও যখন অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম পড়াশোনা ভুলে যাইতাম, এবং এইটা নিয়ে অনেক বেশি আমরা প্যানিক হয়ে যাইতাম। তো তোমরা আসলে পড়লে কি পড়া ভুলে যেতা, নাকি যা পড়তে সব মনে থাকতো? সঞ্জিত? আসলে তো একটা মানুষের পক্ষে যা পড়বে সবগুলাই কখনো মানে কিছুদিন পর তো অবশ্যই ভুলে যাবে। তো এই ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি যেই ডেইলি টেস্টটা দিছি ওটার মার্ক কি আসছে না আসছে ওটা পরের বিষয় পরে, তবে এই আজকে যেটা পড়ছি এটা যাতে 7 দিন পর মনে থাকে, এই জন্য আমি একটা জিনিস যখন পার হয়ে গেছে ওই টপিকটা 3 থেকে 4 দিন পর আবার যাতে জাস্ট একটু স্কিম করে দেখতাম মানে এটা মানে মনে আসছে নাকি, তখন জাস্ট একটু উল্টেই দেখতাম 15 থেকে 20 মিনিট। তো ওই জিনিসটা তখন মানে রিপিট যখন করতাম তখন এই জিনিসটা আসলে আরো দৃঢ় হতো, মানে মাথায় থেকে যেত একটু। তো এইভাবে একটা জিনিস বারবার একটু একটু দেখে শেষ পর্যন্ত মনে রাখার ট্রাই করতাম আর কি। তবে সব সাবজেক্টের সব চ্যাপ্টার যে এমন করছে এমন না, মানে কিছু কিছু ক্ষেত্রে তো একটু ভুলে যাওয়ার, আমার হচ্ছে এটা আমি একদমই ভুলে গেছি, ওইসব ক্ষেত্রে এইভাবে করছি আর কি। আচ্ছা, তার মানে সঞ্জিতও ভুলে যেত। হ্যাঁ, মানে যারা ভবিষ্যতে দেখবে তাদের প্রতি এটা ভালো শিক্ষা যে হ্যাঁ সঞ্জিতও কিন্তু ভুলতো, হ্যাঁ ভুলেও সেকেন্ড হওয়া যায়। আচ্ছা ফায়াজ, তুমি কি ভুলে যেতা পড়ার পরে? এটা স্বাভাবিক, মানুষ হলে ভুলবে, এটা যদিও এটা বাচ্চার মতো কোশ্চেন হয়ে যায়, কিন্তু তারপরে আমাদের স্টুডেন্টরা ওই সময় আসলে খুবই বেশি প্যানিক থাকে আর কি। তাহলে ভুলে গেলে এটা তোমার, তুমি কেমনে? আমারও এটা প্রশ্ন ছিল যে আমি যখন ছিলাম একটু কয়েকদিন আগে, যারা ভালো করতো ওরাও কি এরকম ভুলে যেত আমার মতো? তো এইটা স্বাভাবিক যে ভুল ভাই 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত একটু মনে থাকে, তারপর একটু কেমন কেমন হয়ে যায় যে পড়ছি মুখের উপর আসতেছে, মনে পড়তেছে না, এই অপশন দেখলে পারবো এমন একটু কেমন 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 লাগে আর কি কোশ্চেন দেখলে। তো সেই দিক থেকে আমার মতে এই অধ্যায়ের পিছনে প্রত্যেকটা একটা সারসংক্ষেপ থাকে, তো ওইটা একটু দেখে নেওয়া যেতে পারে, ওইটা নিলে একটু অধ্যায়টা একটু সব রিক্যাপ হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সুপারফিশিয়ালি 30 মিনিট দেখে নেওয়া যায়, তারপর কয়েকদিন পর তো
একটা সাইকেল আসলে তো আবার ধাটা ব্যাক আসবেই, তো এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা। আর তাসনিম কি পড়াশোনা ভুলে যাইতো কিনা, আর ভুললেও সেটা কিভাবে ম্যানেজ করতো? সেটা তো অবশ্যই, তবে ভুলে যাওয়া মনে থাকা ঠিক এইখানে ফোকাস না করে ঠিক ভালো মতো পড়ে আসলে মেডিকেল অ্যাডমিশনের যে 1 ঘন্টা, সেটা আসলে যে ভাইয়ারা একটা কথা বলতেন, ওইটা সবসময় আসলে রেসিডুয়াল নলেজ দিয়ে দিতে হয়। একটা জিনিস মুখস্থ করে এসে পরীক্ষায় দেবো, এটা আসলে সম্ভব না। তো পড়বো, ভুলবো, কোশ্চেন সলভ করব, সমস্যা থাকলে আবার জিনিসটা দেখে নিব। বিশেষ করে সহজ জিনিস যাতে ভুল না যায়, এই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। এই জিনিসটা যদি করা যায়, তো আপনি আসলে মাথায় গেঁথে যায়, খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা, এবার আমি একটা একটু জটিল কোশ্চেন করতে চাচ্ছি, যদিও সোজা কমন টপিক, কিন্তু একটু চিন্তা ভাবনা করে বলিও। হ্যাঁ, যে আমরা ওই সময় আসলেই অনেক স্ট্রেস কাজ করে, মানে আমরা তো আমাদের আজকের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা এমন কিছু আলাপ আলোচনা করব যেটা আমাদের কমন সমস্যাগুলো ছিল, এবং ভবিষ্যতে লোকজন যারা দেখবে তারা যেন এটা দেখে শিখে যে আচ্ছা আচ্ছা ভাইয়াদেরও সমস্যা ছিল এবং ভাইয়ারা এইভাবে এই সমস্যাগুলো সমাধান করতো। তো এই সময় আসলে এত বেশি যে স্ট্রেস কাজ করতো, তোমাদের মধ্যে আদৌ এরকম স্ট্রেস কাজ করতো কিনা, আর এই স্ট্রেসগুলোকে আসলে কিভাবে ম্যানেজ করতো সেই সময়, বা হতাশাগুলা? জি ভাই, স্ট্রেস অবশ্যই কাজ করতো। তো সেক্ষেত্রে আসলে বড় ধরনের যদি মোটিভেশন না থাকে, যেটা আপনি শুরুতেই বলছিলেন, তো আসলে এটা হ্যান্ডেল করা একটু কঠিন। তো সেক্ষেত্রে সবসময় সাহস থাকতো যে যারা মেডিকেলে চান্স পায়, আমার এলাকা থেকেই পায়, সেই ভাইয়ারাই এসে আমাদের ক্লাস নেয়। তো এটা তো আসলে অসম্ভব কিছু না, ভাইয়ারা তাদের সমস্যার কথা বলতেন। তো এটা আসলে আসলে সব সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে যে বা ভরসা করতে হবে যে হ্যাঁ, আমি সহজ জিনিস ভুল করলাম, পরীক্ষায় কম মার্ক পেলাম, কোনো সমস্যা নাই, সামনে আরো সুযোগ আছে। খুব মানে নিজেকে হতাশার মধ্যে ফেলে দেওয়াটা আসলে ঠিক না। যাক, মাশাআল্লাহ, সুন্দর। তারা ভালো, তোমার দেখে একটা স্ট্রং বিলিফ ছিল, সৃষ্টিকর্তার উপর, আল্লাহর উপর একটা ভালো ভরসা ছিল, মাশাআল্লাহ। তুমি কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে? স্ট্রেস ম্যানেজ করতে বলতে আল্লাহর কাছে চাইতে হবে, এটাই মেইন কথা, যেভাবে বললো আর কি। আর নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে আমি এটা নিয়ে তো কিবা করবো কেন। প্রিভিয়াস তো অনেক জায়গায় পরীক্ষা দিছি, নিজেকে যাচাই করছি, দেখছি তো আমি পারি, কিছু হলেও পারি। তো সেই নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হবে। আর লাস্ট সময় আসে দেখা যায় তেমন কিছু পড়া হয় না, খুব টেনশন কাজ করে, মানুষের আকাঙ্ক্ষা ওগুলা প্রেশারাইজ করে আমাদের উপর, যে কি বলবে, চান্স পেলাম না, এমন অনেক ব্লা ব্লা চিন্তা ভাবনা আসে মাথার উপর। তো ওই টাইমে খুব বেশি পড়া মাথায় ঢুকবে না, জানা পড়াগুলোও দেখলে মনে হবে যে আমি এগুলো ভুলে গেছি, আমার যেটা হয়েছিল আগের দিন কিচ্ছু পড়তে পারিনি। তো আমি খুব টেনশনে ছিলাম যে কালকে কি হবে। তখন 2-1জনের সাথে কথা বললাম, সবার একই অবস্থা। তখন বুঝলাম যে না, এটা আমার একা সমস্যা না, সবার সমস্যা। তার মানে এটা নিয়ে তো চিন্তিত হওয়ার কিছু দরকার নেই, যা হবে সবারই হবে। যাক, সুন্দর। আচ্ছা, মানে আসলেই তো এটা তো সুন্দর কথা বলছো তুমি, খুবই শিক্ষণীয় কথা। আসলে এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারলে হয়তো আমাদের সবারই লাইফ আরো অনেক উন্নত হবে, সুন্দর হবে। তো আমরা যদি সানজিদের কাছে শুনি, সানজিদ স্ট্রেস কেমনে ম্যানেজ করতো? আসলে আমি তো প্রথম থেকেই, যদি শুধু স্পেসিফিক্যালি অ্যাডমিশন ফেজের কথা বলি, প্রথম থেকে যেহেতু এফোর্ট দিতাম, তো আমি চিন্তা করতাম এফোর্ট দিব, আমার মার্কস কেমন আসতেছে এটা ঠিক আছে দেখতে হবে, মানে আমার এফিসিয়েন্সি কত, এটা আমি তো মার্ক দেখেই বুঝতেছি, মানে কোচিংয়ের মার্কগুলো দেখে। তবুও পরীক্ষা যখন কাছে চলে আসবে, তখন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে, মানে আমি তো এফোর্ট ফুল দিছি, আমার তো এর সাথে বেশি দেওয়া কখনোই সম্ভব ছিল না। এখন পুরোপুরি তো এটা আল্লাহর উপর, যে আল্লাহ যদি রহমত করে তাহলে অসম্ভব সম্ভব, সব কিছু সম্ভব হবে। এখন যদি কোনো কারণে না হয়, তাহলে এভাবে এক্সপেকটেশন আমার মনে হয় কম রাখা উচিত। মানে একটা স্টুডেন্ট যতই ভালো হোক, ওর মার্ক যতই ভালো আসুক, ওর কখনো এক্সপেকটেশন রাখা উচিত না আমার এত র্যাঙ্ক করতে হবে, আমি টপ করব, কখনোই এই জিনিসটা মাথায় রাখা উচিত না। মানে এটা যদি রাখে একজন কেউ, তাহলে ওই জিনিসটা ওর উপর একটা আলাদাভাবে একটা প্রেশার চলে আসে, পরীক্ষায় গিয়ে ও জানা জিনিসটা ভুল করে আসবে, কারণ আমার এরকম করতেই হবে, এরকম কখনোই মনে করা উচিত না। যতই ও ভালো স্টুডেন্ট হোক, যতই ওর ভালো মার্কস থাকুক, এটা মানে এই জিনিসটা যদি থাকে, তাহলে ও এমনিতে ওর কখনোই প্যানিক থাকবে বলে আমি মনে করি না। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি। খুবই খুবই দামি কথা বলছো, এটা ঠিক। আসলে মেডিকেলে কি সব এরকম তো না, মেডিকেল হলেই জীবন একদম জান্নাতময় হয়ে গেল, আর না হলে জাহান্নামময় হয়ে গেল, এরকম তো না। মেডিকেলি যে একবারে শেষ ঠিকানা, একটাই ঠিকানা, এরকম তো না। আসলে অনেক অপরচুনিটিস আছে,
মানুষের জীবন অনেক বেশি ডাইনামিক, প্রতি মুহূর্তে মানুষের জীবন অনেক চেঞ্জ হয়ে যায়, এইটাই কে কখন কোথায় কিভাবে চলে যাবে। তো সেইভাবে অনেক কিছু মনে করলে আমি এই ওই সেই এটা যে আমি আগে থেকে যদি চিন্তা করি আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে, এইটা সবসময় আমাকে আরো বাড়তি একটা করে মাথায় বাড়ি দিবে, দেয় তুই তো এটা হচ্ছে না তাহলে তুই কেমনে কি করবি। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু শুনি, আমরা তো অনেকক্ষণ কথা বললাম যে আসলে মেডিকেল স্টুডেন্ট রিলেটেড, তাদের কথা শুনলাম, জুনিয়রদের উদ্দেশ্যে বক্তব্যগুলো তোমাদের শুনলাম যে তারা কিভাবে তোমাদের কাছ থেকে এই থেকে শিখবে আর কি। এমনি তোমাদের কাছ থেকে যদি আমরা আর একটু অল্প ছোট দুই একটা কথা শুনি আর কি। হ্যাঁ, তোমরা আসলে যেমন আমরা যদি তাসনিমের কাছে যাই, তাসনিম আসলে বড় হয়ে কি হতে চাই? ডাক্তার তো হবেই, তো ডাক্তার তো তোমরা জানো যে সবাই আরো অনেক স্পেশালিটি আছে, সাব স্পেশালিটি আছে, ইভেন এখন সুপার স্পেশালিটির যুগ চলে আসে, তো তাসনিম কি হতে চাই? আচ্ছা, তো এটা আসলে আমি ইচ্ছা করেই ঠিক করিনি যে আমি আসলে ঠিক কোনটা হব, কারণ আসলে মেডিকেলের পরিবেশ দেখে আমি কোন সাবজেক্ট কোন বিষয়ের উপর আমার ইন্টারেস্ট থাকে সেইটা দিয়ে আমি আসলে কত জায়গায় রিচ করতে পারবো, উন্নত করার জায়গাটা আসলে আমি কতটুকু ম্যানেজ করতে পারবো, সব কিছু বিবেচনা করে আমার মনে হয় পরে সিদ্ধান্তটা নিলে আমার জন্য আসলে বেটার হয়। যাক, মাশাআল্লাহ, সুন্দর। ফায়াজের কোনো পরিকল্পনা আছে কিনা যে বড় হয়ে এরকম কিছু হতে চাই? আমারও তেমন কোনো এগুলা সম্পর্কে জ্ঞানও নাই আর ভাবিও নি, তবে মন যদি টানে বলতে চান তাহলে নিউরো নাইলে কার্ডিও রিলেটেড কিছু করার ইচ্ছা আছে। যাক, সুন্দর। আমরা নিউরো ক্যাপাবিলিটি দেখে কোনটাতে আমি ভালো। যাক, মাশাআল্লাহ, নিউরো কার্ডিও দুটি কিন্তু যথেষ্ট ডিমান্ডিং এবং যথেষ্ট চ্যালেঞ্জিং। আশা করি তোমরা নিজেরা অনেক বড় বড় চ্যালেঞ্জ ফেস করে আসো এবং তোমরা এগুলো তোমাদের কাছে কিছুই মানা হবে না ইনশাআল্লাহ। আর আমরা তো সানজিদেশটা শুনছি যে সানজিদ বড় হয়ে অনকোলজিস্ট হতে চাই, তার পেছনে কিছু কাহিনীও আছে, সেটাও আমরা মোটামুটি শুনে ফেলছি। তো আশা করি আল্লাহ তোমাদের সেই স্বপ্নগুলো পূরণ করুক, তোমাদেরকে আরো বড় করুক। আর এমনি তোমাদের কারো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রতি কারো কোনো আগ্রহ আছে কিনা মেডিকেল রিলেটেড? মেডিকেলে আসার পরেও তোমরা কিন্তু মানে এরকম না যে আসলে সারাদিন এরকম আতেলের মতো পড়াশোনা করতেই হবে। জানো মনে হয় আতেল শব্দটা মেডিকেলে যারা একটু বেশি পড়াশোনা করে তাদেরকে একটু আতেল টাতেল বলা হয়, তো তোমাদেরকেও হয়তো আতেল টাতেল বলবে তোমাদের বন্ধুরা। তো তোমরা যেভাবে পড়াশোনা নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করতেছো, স্বাভাবিকভাবেই সবাই অনেক আসলে কষ্ট করে, তো সবাই মোটামুটি অ্যাডমিশনের সময় তো যারা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে ডেফিনেটলি সবাই অনেক পরিশ্রম করছে, তো অনেকেই সে একটু ফিল করে আরে পড়াশোনা করতে হবে। আর এইটা বাস্তব যে আসলে এমন এক প্রফেশনে তোমরা আসছো, টাইপ অফ তোমরা প্রাইমারি স্কুলে ভর্তি হবা আর কি। আর কয়েকদিন পরে এমবিবিএস পাস করলে আসলে প্রাইমারি স্কুল পাস করা হলো অনেকটা। এরপরে এইটা জাস্ট তুমি একটা জেনারেল ফিজিশিয়ান, এরপরে তুমি যেই বিষয়ে স্পেশালিটি অর্জন করতে চাও সেই বিষয় নিয়ে আরো পড়াশোনা করতে হয়। মিনিমাম তো অ্যাটলিস্ট একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করতেই হবে। বাংলাদেশের আন্ডারে কয়েকটা জায়গা আছে যারা ডিগ্রি দেয়, দুইটা জায়গায় বিসিপিএস আর আমাদের বিএসএমএমইউ আছে। আর এছাড়া আরো অনেকে আছে বিদেশে অনেক অনেক ডিগ্রি নিয়ে আসে, যেমন রয়্যাল কলেজ কিছু ডিগ্রি দেয়, ওইখানে যাই। কিছু মানুষ কিছু ওই যে কিছু বিশেষ বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসে, যেমন ইন্ডিয়া থেকে আমেরিকাও কিছু কিছু ডিগ্রি দেয়, এবং এই মোটামুটি এই লাইফ চলতেই থাকবে আর কি। ঠিক আছে, তো অনেক বেশি প্যানিক হওয়ার দরকার নেই। আর আমরা যদি একটু জিজ্ঞেস করি যে 10 বছর পরে তাসনিম নিজেকে কোথায় দেখতে চাই, যদি চিন্তা করা হয় যে তাসনিম এরকম স্বপ্ন তো আছেই, সবারই স্বপ্ন আছে, তা আমরা যদি এরকম একটু স্বপ্ন শুনতে চাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে বলবো আসলে সত্যি কথা বলতে আমরা যেভাবে পরিকল্পনা করি, আমরা ভাবি আমরা এভাবে যাব, ওইভাবে আসলে হয় না। আমাদের পরিকল্পনার উপরও সৃষ্টিকর্তার পরিকল্পনা থাকে, তিনি যেটা লিখে রেখেছেন সেটাই হবে। তো তারপরেও আমরা আসলে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তারপর আল্লাহর উপর ভরসা রেখে বলতে হবে যে হ্যাঁ আমি সর্বোচ্চটা করেছি, এরপর আল্লাহ যেটাই করেন সেটাই ভালো। হয়তো সাময়িকভাবে আমার খারাপ লাগা কাজ করবে, তারপরেও না হয়তো ভালো কিছু হবে। তো সেক্ষেত্রে অবশ্যই দেশের জন্য দেশকেই অবশ্য আমি দেশ এবং আমার দেশকেই অবশ্যই বেশি প্রিফার করব, কোন দিক দিয়ে বেশি ভালো করা যায়। মাশাআল্লাহ, সুন্দর। 10 বছর পরে কোথায় তুমি নিজেকে দেখতে চাও? 10 বছর পরে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে আমি সাধারণ মানুষের পাশে আমি নিজেকে দেখতে চাই। মাশাআল্লাহ, এটা দরকার আসলে, ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে যাওয়া। বাংলাদেশ তেমন রিচ কান্ট্রি না, মানুষ এখানে খুব সাধারণ জীবনযাপন করে, তো এখানে দেখা যাচ্ছে যে কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এমন কেস অহরহ, আবার কেউ পাশের দেশে যাচ্ছে এমন। আমাদের দেশের জন্য এটা আসলে অপমানজনক
যে দেশে এত সুন্দর সিস্টেম এখনো গড়ে ওঠেনি, মানুষের ভরসা অর্জন করতে পারেনি যে মানুষ এখন পাশের দেশে যাচ্ছে। তো আমি যদি বলি তাহলে নিজের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য কিছু করতে চাই, নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আর মানুষের হয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। তবে এটা কিন্তু মোটিভেশন হারানো যাবে না। আমাদের ডাক্তাররা যে এটা চিন্তা করে না এরকম না, আমাদের হেলথ সেক্টরে বেশ কিছু সমস্যা আছে, তোমরা হয়তো জানো, আমরা অল্প একটু আলোচনা করবো এটা নিয়ে। হ্যাঁ, সমস্যা নাই। অনেকে এটা বলতে পারে এখন বলতেছে এরকম, কিন্তু দেখা যাবে 2 বছর পরেই এই কথা আমার মতে স্পিরিটটা তো থাকতে হবে। হ্যাঁ, এটাই স্পিরিট থাকতে হবে এবং স্বপ্ন থাকতে হবে। আসলে স্বপ্ন না থাকলে, আমার পরিকল্পনা না থাকলে এটা আসলে বাস্তবায়ন হবে না। এখন আমার মেডিকেল প্রিপারেশনে যদি না থাকতো তাহলে কিভাবে আমি ডিএমসি তে আসতাম, তাই না? তো 10 বছর পরে সানজিদ নিজেকে কত বড় অনকোলজিস্ট দেখতে চাই, এটা তো আসলে আল্লাহ ভালো জানতে পারে, আমার তাকদিরে যেটা লেখা থাকে এটা আর কি। তবে ইচ্ছা অবশ্যই অনকোলজিস্ট হওয়া, 10 বছর পর ভালো একজন অনকোলজিস্ট হবো। দেশের মানুষের যেহেতু এই সাইডে মানে ট্রিটমেন্টটা খুব বেশি যে উন্নত তেমন না, তো এই ক্ষেত্রে কাজ করার একটা অনেক বেশি ইচ্ছা আর কি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আর কি, আমরা মোটামুটি খুব একটা বেশি আলাপ আলোচনা করবো না, এমনি অনেক আলাপ আলোচনা করে ফেলছি। তো এই যে হেলথ সেক্টর নিয়ে যেটা বলতেছিলাম, তোমরা যেমন এখন স্বপ্ন দেখতেছো, হ্যাঁ, এই স্বপ্নগুলো দেখতে হবে। তোমরা এমনি জানো কিনা বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয়, কিছু জায়গায় সমস্যা আছে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপের জায়গাটা খুব খারাপ। হ্যাঁ, কেন জানি না, খুব খারাপ। তবে কিছু ক্ষেত্রে হয়তো অল্প মুষ্টিমেয় কিছু ডাক্তারদেরও কিছু আছে। আবার যেহেতু আমি নিজে ইন্টার্ন করছি, খুব রিসেন্টলি ইন্টার্ন শেষ করছি, আমিও হসপিটাল ডিল করছি, সরকারি গভর্নমেন্ট হসপিটাল আল্লাহ কবুল করছে। তো সেই হিসেবে যেটা দেখছি যে আমাদের পেশেন্টদের দিক থেকেও বেশ অনেক সমস্যা আছে, ওনারা আসলে অনেক কিছু বুঝে না, যার কারণে এই কমিউনিকেশন গ্যাপটা হয়। মানে বুঝে না বলতে ওনারাও আসলে ওদের জায়গা থেকে হয়তো মানে যেখানে যে অ্যামাউন্টের লোকজন থাকা দরকার বা যে পরিমাণ ডাক্তার থাকার কথা, দেখা যাচ্ছে একটা অ্যাডমিশন চলতেছে, মেডিসিনের একটা অ্যাডমিশন বা গাইনির একটা অ্যাডমিশন, অনেক রাশ মানে অনেক রাশ। তো এই রাশ আওয়ারে ডিউটি করতে হচ্ছে প্রায় 12 ঘন্টা। যেমন আমি যদি গাইনির কথা বলি, এখন গাইনির যে পেশেন্ট লেবার পেন নিয়ে আসে, তুমি তো তার লেবার পেন আটকে রাখতে পারবা না, যে ট্রু লেবার পেনে অলরেডি চলে আসে, তুমি তার বাচ্চাকে তো আটকে রাখতে পারবা না, পারবা কি? বা বেশি তুমি দেরি করলে দেখা গেল ভেতরে বাচ্চার সমস্যা হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে সেই তুলনায় এইরকম রাশ একের পর এক পেশেন্ট আসতেছে। তারপর তোমরা হয়তো শুনে থাকবা আর কি, প্রি এক্লামশিয়া এই টাইপের টার্ম তোমরা শুনছো কিনা, বা গর্ভাবস্থায় অনেকের কিন্তু খিঁচুনি হয় বা হাই প্রেশার অনেক বেড়ে যায়, এই টাইপের কিছু সমস্যা আসতে আছে। এইগুলোর ক্ষেত্রে আসলে তাৎক্ষণিক ম্যানেজমেন্ট দরকার হয়, খুব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। তাৎক্ষণিক ম্যানেজমেন্ট না করলে পেশেন্ট খারাপ হয়ে যাবে। সো এইখানে ডক্টরদের উপর অনেক প্রেশার চাই, কিন্তু সেই তুলনায় ওনাদের ডিউটি কিন্তু 12 ঘন্টা। মানে যে সকাল 8টায় আসছে, সে অ্যাডমিশনের দিনে একদম 12 ঘন্টা ডিউটি করে সে রাত 8টায় যাবে। আবার পরের শিফট আসবে রাত 8টায়, রাত 8টা থেকে একদম টানা ডিউটি করে পরের দিন সকাল 8টায় যাবে। তার মানে এই রাত 8টায় যারা সারা রাত ডিউটি করছে, ঘুমানোর কোনো স্কোপই নাই, এটা অসম্ভব। তাহলে এই রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত যে ডিউটি করছে, স্বাভাবিকভাবে সে পরের দিন তো ওই শিফট আর ডিউটি করতে পারবে না, পরের দিন মর্নিং, ইভিনিং, নাইট কোনোটাতে থাকতেছে না। তার মানে এই যে একটা ডক্টরের উপর এরকম হেক্টিক 12 ঘন্টা চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে ওর মন মেজাজ মাঝে মধ্যে খারাপ হয়ে যেতে পারে। এরপরে যখন দেখা যায় যে কিছু পেশেন্ট থাকে ইচ্ছা করে আসলে বললে অনেক কিছু বুঝতে চায় না, বা বলা হচ্ছে যে দেখেন আমাদের সরকারি হসপিটালে কিছু লিমিটেশনসও আছে, বা অনেক ওষুধপত্রও থাকে না মাঝে মধ্যে, বা হয়তো তাকে হচ্ছে তার ক্যানোলা করা প্রয়োজন, আর হয়তো বলছে নার্সকে যে আচ্ছা আপনি একটু ক্যানোলা করে নিয়ে আসেন, সে ওখানে বসে আছে, বা সে হয়তো এটা নিয়ে রাগ ধরে বসে আমাকে কেন ইয়া করে দিচ্ছে না, বা নার্স দেখা গেল উনিও অনেকগুলো ক্যানোলা করছে, সেও তার এক ঝাড়ি দিয়ে বসে, তখন আপনারা কেন ঝাড়ি দিবেন, আপনারা কি জনগণের কাছ থেকে বেতন পান না, আপনাদের বেতন কই থেকে আসে, এই থেকে একটা দেখা যায় একটা ঝগড়াঝাড়ির মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তবে আমাদের হেলথ সেক্টর নিয়ে আসলে কাজ করার জায়গা আছে এখনো পর্যন্ত। আসলে ধরো যদি চিন্তা করি, আমাদের এই বিভাগীয় শহরগুলাতে মোটামুটি আমাদের যে ব্রাঞ্চগুলা যেরকম ডেভেলপ, জেলা শহরগুলাতেও কিন্তু ব্রাঞ্চগুলা এত বেশি ডেভেলপড না। মানে তার মানে এখনো আমাদের হেলথ সেক্টরে অনেক জায়গায় অনেক গ্যাপ আছে, এবং ওই স্পেশালিস্ট হওয়া লোকজন এখনো অনেক কম আছে, আরো আসলে প্রয়োজন। হ্যাঁ, তো তোমরা আস্তে আস্তে হয়তো আরো বাড়বে, এবং মোটামুটি প্রতি বছর অনেক ডাক্তার বেরোচ্ছে, কিছু দিক থেকে ভালো, অনেক দিক থেকে আসলে খারাপ। অনেক বেশি ডাক্তার হয়ে গেলে আবার তখন দেখা যায় যে ডক্টররা নিজেরা তখন হয়তো তাদের মধ্যে হতাশা চলে আসবে যে এত কষ্ট করে ডাক্তার হইলাম,
তো ভালো ভালো তেমন একটা চাকরি পাচ্ছি না, তেমন ভালো কর্মসংস্থান হচ্ছে না, এটা একটা ইস্যু। তারপরেও এই যে দেখো আমরা এই যে চিন্তা করি, আমরা যে জেলা শহরগুলো থেকে উঠে আসি সেগুলোতে কিন্তু তেমন উন্নত যে চিকিৎসা ব্যবস্থা আছে সব জায়গায়, মানে আমি সবগুলো বলতেছি না, কিন্তু অনেক অনেক জায়গাতেই আসলে নাই। তো তোমরা এই জায়গাগুলো নিয়ে আমার বিশ্বাস তোমরা কাজ করবা। তোমাদের ভবিষ্যৎ হেলথ সেক্টর নিয়ে তোমাদের যদি স্বপ্ন আমরা একটু শুনতে চাই, যদি তাসনিমের কাছ থেকে শুনতে চাই যে তুমি হেলথ সেক্টরকে কিভাবে দেখতে চাও। আচ্ছা, তো আসলে হেলথ সেক্টর বা ডাক্তার মানে যে ডাক্তার শুধুমাত্র রোগী দেখবে, ওষুধ লিখে দিবে, বিষয়টা তেমন না। এখানে আসলে বিভিন্ন উদ্যোগ নেওয়ারও চেষ্টা করা যেতে পারে। নিজে আসলে অনেকখানি সব কিছু চেঞ্জ করা সম্ভব না, অন্যকে ইনফ্লুয়েন্স করতে হবে। আমার যদি বলি, আমার যারা সহকর্মী থাকবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, আমি সর্বোচ্চ যতটুকু চেষ্টা করতে পারি। এবং অবশ্যই ধৈর্যের প্র্যাকটিসটা আসলে দুই পক্ষ থেকেই করতে হবে, যেমন পেশেন্ট রোগীদের এবং অবশ্যই যারা ডাক্তার থাকবে, যত ঝামেলাই হোক চেষ্টা করতে হবে যতটা সম্ভব ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার জন্য। আচ্ছা, আর এমনি স্পেসিফিক আমরা হেলথ সেক্টর সুন্দর, তবে জানো কিনা আমাদের বাইরের অনেক কান্ট্রিতে হেলথ সিস্টেম অনেক বেশি ডেভেলপ, সেখানে কিন্তু এরকম সিস্টেম হয়। যেমন আমরা অনেক অনেক লোকজন, তোমাদের অনেক ফ্রেন্ডরা দেখবো যে ইউকেতে চলে যাবে, ইভেন তোমাদের মধ্যে হয়তো 3 জনের কেউ একজন হয়তো পাস করার পরে আর বাংলাদেশ ভালো লাগতেছে না, ইউকেতে চলে যাইতে পারে। ওইখানে যেমন NHS খুব সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করা। আমরা যদি একটু তোমার কাছ থেকে শুনতে চাই যে হেলথ সেক্টর নিয়ে তোমার পরিকল্পনা বা তোমার স্বপ্ন, মানে পরিকল্পনা তো না, এখন তোমার স্বপ্ন কিরকম? আমি যেটা বলবো, এক কথায় বললে কোনো মানুষ যেন আমার দেশ থেকে অন্য দেশে না যায়, সেই বিশ্বাসটা অর্জন করতে হবে। এটার জন্য যা যা করা লাগে আমাদের এখন করতে হবে। অনেক উদ্যোগ গ্রহণ করারও আছে, তারপর আমরা উন্নত দেশ থেকে শিখতে পারি, পরামর্শ নিতে পারি, অনেক কাজ করার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আমরা যদি একটু তোমার কাছে শুনি। ও যেটা বললে যে মানে আমাদের দেশ থেকে যাতে অন্য দেশে কেউ না যায়, মানে অনেক বেশি যে এখানে যাওয়ার, এই আমাদের দেশে চিকিৎসা ভালো না, যদি জিনিসটা যদি একটা কেস যদি অনেক বেশি জটিল হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, চিন্তা করে এটা বাংলাদেশের পসিবল না, বিদেশে চলে যাওয়া বেটার। এখন এই জিনিসটা তো অবশ্যই কারণ আছে, এমন না যেটা লজিক্যাল এই জন্যই, কারণ আমাদের দেশে অবশ্যই উন্নতির অনেক বেশি জায়গা থেকে গেছে, অনেক বেশি জায়গা থেকে গেছে। তো এই জিনিসটা আসলে উন্নতির দরকার। আর অবশ্যই আমাদের মানে যারা ডাক্তার হবে ওদের যে শুধু মানে ওষুধ লিখে দেবে এমন না, মানে রিসার্চ যে ফিল্ড থাকে ওখানেও আমাদের দেশের রিসার্চ ফিল্ডটা বলতে গেলে অন্যান্য কান্ট্রিদের সাথে যদি তুলনা করি তেমন কোনো অনেক বেশি যে মানে প্রিভিলেজড তেমন না। তো এই ক্ষেত্রে অনেক বেশি মানে উন্নতির একটা জায়গা আছে। তো ওই জিনিসটাও একটু দেখার মানে বিষয় আর কি। সুন্দর, তোমাদের ভালো ভালো স্বপ্ন আছে, ইচ্ছা আছে। আমিও দোয়া করি যে আল্লাহ তোমাদের এই সকল ইচ্ছা পূরণ করুক। তোমরা যেরকম স্বপ্নবাজ, যেরকম স্বপ্ন নিয়ে তোমরা এখানে আসো, এই স্বপ্নগুলা নিয়েই ভবিষ্যতে তোমরা এগিয়ে যেতে পারো। সর্বশেষে তোমাদেরকে একটাই জাস্ট কোশ্চেন করব যে জুনিয়রদের উদ্দেশ্যে তোমাদের কোনো বক্তব্য আছে কিনা, আমরা যদি শুরুতে তোমার কাছে শুনি। যদি মেডিকেল এডমিশনে ভালো করতে যদি একটা স্টুডেন্ট চাই তাহলে তার অবশ্যই এইচএসসির প্রথম থেকেই কিছুটা এগিয়ে রাখতে হবে প্রিপারেশনটা, কারণ এইচএসসিতে এসে এই জিনিসটা অনেক বেশি প্রেশার হয়ে যাবে যদি আগে থেকে একটু ভালো প্রিপারেশন না থাকে। তো প্রথম থেকে আসলে এফোর্ট দেওয়া উচিত, এটাই আর কি। এবং আমাদের পডকাস্টও দেখতে হবে, নাহলে এত ইনফরমেশন তারা মিস করে ফেলবে, তাই না? আচ্ছা, আমরা ফায়াজের কাছে যদি শুনি যে জুনিয়রদের উদ্দেশ্যে তোমার বক্তব্য। আমি জুনিয়রদের উদ্দেশ্যে যদি বলি তাহলে 3টা পয়েন্ট বলবো, শুধু 3টা পয়েন্ট বলবো। ফার্স্ট অফ অল, আমাদের নির্দিষ্ট লক্ষ্য ফিক্স করতে হবে। ইন্টার ফার্স্ট থেকেই এটা এনশিওর করতে হবে যে আমি কি করতে চাই। এখন পড়তেছি, কয়েকদিন পর দেখা যাবে কি করি, কি পারি, এই চিন্তা ভাবনা নিলে চলবে না, পরে তখন অনেক সমস্যা হবে, এটা প্রিপারেশনের ক্ষেত্রে হ্যাম্পার করবে। আর সেকেন্ড যদি বলি তাহলে টেক্সট বুককে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। আর থার্ড যদি বলি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে নিজের স্বপ্নের জন্য। সুন্দর। আমরা তাসনিমের কাছে বলবো, ওরা দুইজনে কিন্তু অনেক ভালো কথা বলছে, তোমার উপরে এটা কিন্তু বাড়তি প্রেসার পড়ে গেল। ওরা দুইজন যা বলছে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এরপরে আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব একটা বেশি কিছু দরকার হয় না, তবে আমি একটা জিনিসই বলবো, ওরা যা বলছে সেটার সাথে অ্যাড করে যে বিশ্বাস অর্জন করতে হবে সৃষ্টিকর্তার প্রতি, নিজের প্রতি। দিন শেষে আমরা যদি বিশ্বাস না থাকে তখনই আমরা হতাশ হই, তখনই আমরা ডিপ্রেসড হই, মোটিভেশন হারিয়ে ফেলি। যতটা সম্ভব বিশ্বাস রাখতে হবে মনের ভিতর, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। যাক, অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের এরকম বিজি শিডিউল থেকে
এতগুলো সময় আমাদেরকে দিয়েছো আর কি। আমি দোয়া করি, আমি মন থেকে দোয়া করি, আমরা পুরা রেটিনা ফ্যামিলি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের যেই স্বপ্ন নিয়ে তোমরা আসছো, আল্লাহ তোমাদেরকে সেই স্বপ্ন পূরণ করে দিক। তোমাদের জীবনের যত পথ আছে, আপকামিং যত পরীক্ষা আছে, মেডিকেলে কিন্তু মোটামুটি পরীক্ষা থাকে, মোটামুটি বলতে প্রায় প্রতিদিনই পরীক্ষা থাকে, আইটেম, তারপর কিছু ঘন ঘন কার্ড থাকে, কার্ডের পরে টার্ম থাকে, প্রফ থাকে, সবগুলা আল্লাহ খুব কৃতিত্বের সাথে অনার্স মার্ক পেয়ে পাশ করাই দিক, এবং মেডিকেল জীবনেও তোমাদের এরকম সফলতা অব্যাহত থাকুক। এইটাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক জাযাকাল্লাহ। তো আমরা এতক্ষণ জাতীয় মেধার খুবই তিনজন ভালো মানুষের কথা শুনতেছিলাম। তো আমরা এখান থেকে হয়তো অনেকগুলো মেসেজ পেয়ে গেছি, এবং তারা কিভাবে সফল হয়েছে সেটা আসলে আমরা শুনে ফেলেছি। তো আমাদের একটাই মেসেজ, যে ভবিষ্যতে আমরা যারা এই পথে হাঁটতে চাই, আমরা মেডিকেল প্রিপারেশন নিতে চাই, আমরা তাদের কাছ থেকে শিখবো, এবং তারাই আমাদের আইডল। আমাদের সিনিয়ররা যেভাবে যেই পথ অবলম্বন করে সফল হয়েছে, আমাদেরও উচিত সেই পথগুলোই অবলম্বন করা। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, বিশেষ করে এই তিনজনের জন্য আরো অনেক বেশি দোয়া করবেন, তারা যেন জীবনে আরো অনেক বেশি সফল হয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।